হেই পোলাপান, কি অবস্থা? কেমন আছো তোরা সবাই? বলো, সবাই কি জয়েন করে ফেলছো? একটু দেরি হয়ে গেছে মনে হয় না? আমাদের আজকে ক্লাসটা শুরু করতে করতে একটু দেরি হয়ে গেছে। এক্সট্রিমলি সরি ভাইয়া, এক্সট্রিমলি সরি। বিকজ হচ্ছে আমার তো একটু ল্যাব ছিল, সো ল্যাব শেষ করে তোমাদের সাথে জয়েন করতে করতে আসতে ভার্সিটি থেকে মিরপুর আসতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, নেক্সট থেকে আমরা আশা করি জাস্ট টাইমে ক্লাসটা শুরু করে ফেলতে পারবো। যারা যারা ওয়েট করতেছিলা, অনেক সরি তোমাদের জন্য ভাইয়া, অনেক সরি, একটু লেট হলো আমাদের শুরু করতে ক্লাসটা। সবাই কি জয়েন করে ফেলছো বলো তো? আমাকে কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ? একটু সবাই কমেন্টে জানাও তো, একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও আমাকে কি সবাই শুনতে এবং দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? একটু জানিয়ে দাও তো ভাইয়াকে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু কি ঠিকঠাক আছে ভাইয়া? সবকিছু কি ঠিকঠাক আছে? একটু বলো সবকিছু ঠিকঠাক আছে নাকি। ভাইয়াকে একটু কমেন্টের মাধ্যমে জানাই দাও সবকিছু ঠিক আছে নাকি। সবকিছু কি ঠিকঠাক আছে? অল ক্লিয়ার, গুড, অল ক্লিয়ার, জোস, সেই ঠিক আছে। তো দেখো, আমরা আমাদের মেইন পড়াতে ফিরে আসি। সো গতদিন আমরা কোন কোন টপিক পড়ছিলাম তোমাদের কি মনে আছে বলো তো? গতদিন আমাদের কোন কোন টপিক হয়েছিল মনে করে দেখো তো একটু। একটু সবাই খাতাটা বের করো, একটু নোট খাতাটা সবাই বের করো তো। কোন কোন টপিক আমরা গতদিন শেষ করছিলাম একটু দেখো তো। একটু নোট খাতাটা দেখো কোন কোন টপিক ছিল। লাস্ট টপিক কোনটা ছিল? কোনটা আমাদের লাস্ট টপিক ছিল? আমরা এই রসায়নের পরিচিতির আগ পর্যন্ত হচ্ছে শেষ করে গিয়েছিলাম, তাই না? এই যে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, এইখান থেকে মোটামুটি হচ্ছে আজকে আমরা আবার আমাদের পড়াটা শুরু করব। আজকে আমরা পড়াটা শুরু করব। তোমরা কি রেডি খাতা কলম নিয়ে? সবাই সবাই কি রেডি হয়ে গেছো? সবাই খাতা কলম নিয়ে একটু রেডি হয়ে যাও। হ্যাঁ, আমরা আজকের পর থেকে শুরু করব ফার্স্টে। তো দেখো, আমরা আগের দিন কেমিস্ট্রির সম্পর্কিত যে বেসিক আইডিয়া গুলা, যে আমাদের কোন কোন কাজে কেমিস্ট্রি লাগতে পারে, দেন হচ্ছে হাইড্রোকার্বন কি বা হাইড্রোকার্বনের দহনের ফলে কি তৈরি হয়, এইগুলা নিয়ে মোটামুটি কিন্তু আমরা একটা আইডিয়া পাইছি বা আইডিয়া আমরা পড়ালেখা করে আসছি। তো আজকে আমরা যাব হচ্ছে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি নিয়ে। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন করি, কমেন্টে সবাই একটু উত্তর দাও তো, সবাই একটু উত্তর দাও। রসায়নের জনক বলা হয় কাকে? একটু উত্তর দাও তো দেখি কেমন পড়ালেখা করছো তোমরা। রসায়নের জনক বলা হয় কাকে? একটু বলো, একটু বলো, রসায়নের জনক বলা হয় কাকে? একটু বলো তো, একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়াকে যে রসায়নের জনক কাকে বলা হয়। নাম কি মনে আছে? দেখি কার কার মনে আছে, একটু কমেন্ট করো তো। কার কার মনে আছে একটু দেখি, কার কার মনে আছে। গুড, এই যে আহসান আবি পাটোয়ারি কমেন্ট করছে, জাবির ইবনে হাইয়ান, জোস জোস। এই তো, এটা কিন্তু তোমাদের একটা এমসিকিউ থাকবে, বুঝছো? যে তোমার রসায়নের জনক আর হচ্ছে আধুনিক রসায়নের জনক। রসায়নিক জনক বললে হচ্ছে জাবির ইবনে হাইয়ান, আর আধুনিক রসায়নিক জনক বললে কার নামটা আসবে? বিজ্ঞানী অ্যান্টনি ভন ল্যাভুইসিয়ে। ওকে, আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে কেমিস্ট্রি শব্দের উৎপত্তিতে। তো এখানে দেখো মেইনলি কেমিস্ট্রি শব্দটা কোথা থেকে আসতেছে, কোথা থেকে তোমার কেমিস্ট্রি শব্দটা আসতেছে। তো কেমিস্ট্রি শব্দর ফার্স্ট যে এখানে ওরিয়েন্টেশনটা আছে সেটা হচ্ছে আলকেমিয়া শব্দ থেকে। আলকেমিয়া শব্দ, আলকিমিয়া শব্দ, এটা থেকে। আলকিমিয়া শব্দটি, এটা আবার আসছে কোথা থেকে? কিমি থেকে। তো মেইন তুমি যদি একটু উৎপত্তিটা দেখো, মেইন যদি তুমি উৎপত্তিটা দেখো, তাহলে এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আলকেমি। কি বললাম ভাইয়া? আলকেমি। আল আলকেমি। মধ্যযুগে যে রসায়ন চর্চাটা হতো, আমরা দেখছি না যে জাবির ইবনে হাইয়ান উনি কোন যুগের রসায়নবিদ ছিলেন? কোন যুগের ছিলেন? মধ্যযুগের আরবের একজন বিখ্যাত রসায়নবিদ ছিলেন, তাই না? তো মধ্যযুগে যে রসায়ন চর্চাটা হতো, সেই চর্চাকে বলা হতো হচ্ছে আলকেমি, এবং যারা চর্চা করতেন তাদেরকে বলা হতো হচ্ছে আলকেমিস্ট। যারা মধ্যযুগে রসায়ন চর্চা করতেন তাকে কি বলা হতো ভাইয়া? তাদের কি বলা হতো? তাদের বলা হতো হচ্ছে আলকেমিস্ট। আর এই যে আলকেমি বা আলকেমিস্ট, এই কথাটা আবার আসতেছে কোথা থেকে জানো? এই কথাটা আসতেছে থেকে, এইটা আসতেছে আবার হচ্ছে কেমি বা কিমি থেকে। কার থেকে আসতেছে এই কথাটা ভাইয়া? এই কথাটা আবার আসতেছে হচ্ছে কেমি বা কিমি থেকে। কেমি বা কিমি, কেমি বা কিমি, এইটা থেকে আসতেছে। কেমি বা কিমি, কেমি বা কিমি থেকে এই কথাটা আসতেছে। ওকে, এন্ড এই যে দেখো কেমি চলে আসলো, এই যে কেমি, এই কেমি থেকে পরবর্তীতে আসে হচ্ছে তোমার কেমিস্ট্রি। এই কেমি থেকে তোমার আসে হচ্ছে ভাইয়া কি? এই কেমি থেকে আসে তোমার পরবর্তীতে হচ্ছে কেমিস্ট্রি, রসায়ন, যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি। তাহলে মধ্যযুগে যে রসায়ন চর্চাটা হতো তাকে বলা হতো আলকেমি। যারা মধ্যযুগে রসায়ন চর্চা করতেন তাকে বলা হতো, তাদের বলা হতো হচ্ছে আলকেমিস্ট। আর ভাইয়া এই আলকেমি আসতেছে হচ্ছে কেমি বা কিমি থেকে, এন্ড এই কেমি থেকে আবার কোন শব্দটা চলে আসলো? এই কেমি থেকে আবার চলে আসলো হচ্ছে কেমিস্ট্রি।
তাহলে কেমিস্ট্রি শব্দটা কিভাবে আসতেছে তোমরা কি মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারছো ভাইয়া? তোমরা কি বুঝতে পারছো? একটু কমেন্ট করো তো, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো নাকি? সবাই কি বুঝতে পারছো ভাইয়া? এই ওয়ার্ডগুলো, এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে আসবে, যে কেমিস্ট্রি শব্দটি নিচের কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে, এটা এমসিকিউতে থাকবে। তোমরা যে কুইজ দিবা, ডেইলি কুইজ বলো আর তোমরা উইকলি কুইজ দিবা, এই কোশ্চেনগুলো কিন্তু থাকবে, তোমাদের এক্সামের কোশ্চেনগুলো থাকবে। ক্লিয়ার? ওকে, তাহলে মোটামুটি আমরা আশা করি বুঝতে পারছি। আচ্ছা, দেন হচ্ছে আমরা একটু পরের টপিকে চলে যাই, রসায়নের পরিচিতি। আচ্ছা, আমাদের সাথে একজন ভাইয়া আছেন, দেখো তো একটু চিনতে পারো নাকি ভাইয়াকে? সবাই দেখো, দেখো তো ভাইয়াকে চিনতে পারো নাকি? হ্যালো, আমাকে একটু মাইকটা দিও। হ্যাঁ হ্যাঁ, তোমাদের সাথে কেমিস্ট্রি ক্লাস করতে আমিও চলে আসছি। বলো তো অভিক ভাই কেমন ক্লাস নেয়? হ্যাঁ, খারাপ ক্লাস নিলে কিন্তু ওকে ধরে মাইট দিব, যাতে ভালো ক্লাস নেয় তোমাদের। কেমন আছো সবাই বলো তো? কেমিস্ট্রি ক্লাস কেমন হচ্ছে? আচ্ছা, তোমাদের ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। হ্যাঁ, আমরা কিন্তু এই সপ্তাহের যে লাইভ ক্লাসগুলো এগুলা কিন্তু ইউটিউবেও নিচ্ছি, ফেসবুকেও নিচ্ছি। আমাদের অ্যাপ আর ওয়েবসাইটে কিন্তু এখন লাইভ ক্লাস হচ্ছে না, সেটা আমরা সামনের সপ্তাহ থেকে নিব, ঠিক আছে? আর অ্যাপ আর ওয়েবসাইট ব্যবহার করতে অনেকেরই একটু ঝামেলা হচ্ছে। এই পুরা ঝামেলাটা যাতে মানে তোমরা যাতে ঝামেলাটা ফেস না করো, এজন্য আমরা একটা টিউটোরিয়াল ভিডিও আজকেই আপলোড দিয়ে দিব। তারপরেও আমাদের সবগুলা ফিচার কিন্তু এখনো অ্যাভেলেবল হয় নাই, বুঝতে পারছো? আমাদের একটু সময় লাগবে, যেহেতু অ্যাপটা নতুন আর আমরা কিছু সাইবার অ্যাটাকেরও সম্মুখীন হয়েছি। তো আমরা এক্সপেক্ট করতেছি ইনশাল্লাহ সামনের সপ্তাহ অর্থাৎ সামনের শুক্রবার থেকে আমরা সবকিছু আমাদের অ্যাপে আর ওয়েবসাইটে যাবে। তখন কিন্তু আর ইউটিউবেও লাইভ হবে না, ফেসবুকেও লাইভ হবে না। আর কেউ ভয় পায় না, কিভাবে ক্লাস করতে হয়, কেমনে ক্লাস করতে হয়, কুইজ কেমনে দিবা, ক্লাসের স্লাইড কোথায় পাবা, সবকিছুই কিন্তু আমরা তোমাদের ডিটেলসে বুঝায়ে তারপরেই লাইভ ক্লাসটা শুরু করবো আমাদের অ্যাপে, ঠিক আছে? আপাতত প্রথম সপ্তাহটা তোমরা ইউটিউব বা ফেসবুক থেকেই লাইভ ক্লাসটা করো। লাইভ ক্লাসটা শেষে রেকর্ডিং কিন্তু আবার ওয়েবসাইটেও পেয়ে যাবা, অ্যাপেও পেয়ে যাবা, ঠিক আছে? আর কুইজ তুমি ওয়েবসাইটেও দিতে পারবা, অ্যাপেও দিতে পারবা। এগুলোর বিস্তারিত বিস্তারিত একটা টিউটোরিয়াল ভিডিও আজকেই চলে আসবে, ঠিক আছে? তো তোমরাও তো এই অ্যাপটায় প্রথম, তাই না? তুমি যখন প্রথম প্রথম ফেসবুক ব্যবহার করতা, শুরুতে তো অনেক কিছু কেমনে পোস্ট করতে হয়, কেমনে কি করতে হয়, এগুলো ব্যবহার করতে একটু ঝামেলা হইতো না? হইতো তো? সো আমাদের অ্যাপটাতেও একটু ঝামেলা হবে, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, সবাই পারবা। নেক্সট সপ্তাহটা থেকে এই সপ্তাহে জাস্ট অভ্যস্ত হও আর ক্লাসগুলা করো, তাহলেই হবে, ঠিক আছে? আচ্ছা, তো অভিক ভাই আবার কন্টিনিউ করুক। অভিক, আচ্ছা, তো চলো আমরা আবার আমাদের কেমিস্ট্রির মধ্যে চলে আসি। এর মধ্যে আমাদের ম্যাথের ভাইয়া চলে আসছিলেন, ঠিক আছে? তো আসো আমরা আবার কেমিস্ট্রিতে ফিরে আসি। ওকে, চলো আমরা আবার শুরু করি, ঠিক আছে? আমরা শুরু করি। আচ্ছা, একজন অনেকে কমেন্ট করতেছিলা, একটু জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দিই তোমাদের, বুঝছো? এই যে কুইজ নিয়ে একটা ঝামেলার কথা তোমরা বলতেছিলে না, যে ভাইয়া কুইজে একটা সমস্যা হচ্ছে, যা ক্লাসে পড়ানো হচ্ছে এখান থেকে আসে নাই। একটু জিনিসটা তোমাদের ক্লিয়ার করি। গতদিন তো হচ্ছে তোমাদের ফার্স্ট কুইজটা ছিল, রাইট? গতদিন ছিল ফার্স্ট কুইজটা, বাট প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে আমি যাওয়ার আগে আমাদের টেকনিক্যাল টিমকে জানাই দিছিলাম যে ক্লাস 1 এন্ড ক্লাস 2 এই দুইটা মিলায় যেন তোমার হচ্ছে কুইজ 1টা হয়। বুঝতে পারছো? তোমরা যে ফার্স্ট এক্সামটা দেওয়ার কথা, ওইটা যেন ক্লাস 1 এন্ড ক্লাস 2 এই দুইটা মিলায় যেন তোমাদের ফার্স্ট এক্সামটা নেওয়া হয়। কজ ফার্স্ট এক্সামে যতটুকু আমরা কোশ্চেন সেট করছি ততটুকু আমরা এখনো পড়াই নাই, আজকে পড়ায় তোমাদের মোটামুটি শেষ করব। কিন্তু কথা যেটা হইছে সেটা হচ্ছে একটু মিসকমিউনিকেশন হইছে, বুঝছো? সো এই কুইজটা হচ্ছে আজকের ক্লাসের পরে দেওয়ার কথা, বাট ভুলক্রমে ওই কুইজটা গতকালকেই দিয়ে ফেলছে। তো ঘটনা যেটা ঘটছে, তোমার সিলেবাসটা অ্যাকচুয়ালি ছিল ক্লাস 1 এন্ড ক্লাস 2 মিলায় কোশ্চেনটা সেট করা হয়েছে, বাট যেহেতু তোমার জাস্ট ক্লাস 1 করছো এন্ড তারপরে তোমাকে হচ্ছে কুইজটা গতকালকেই দিয়ে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে তোমাদের মনে হয়েছে যে অনেক কিছু তোমাদের পড়ার বাইরে থেকে আসছে, বোঝা গেছে? সো এইটাই হচ্ছে মেইন প্রবলেম। এন্ড আজকের ক্লাসটা শেষ হোক, আজকের ক্লাসটা শেষ হলে দেখবা তোমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে, যে কোনো কিছুই বাইরে থেকে নাই। এন্ড আরেকটা কথা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে ধরো তোমাদের কুইজে থাকবে তো 10টা কোশ্চেন,
সো এইটা কেউ কখনো ভাববা না যে তোমাদের ক্ষেত্রে যে আমি ক্লাসে যা পড়াবো, ক্লাসে যেটা পড়াবো হুবহু সেটাই তোমাদের কুইজে আসবে। একটু ক্লিয়ার করে রাখি ভাইয়া, ক্লাসে যা পড়াবো কুইজে যে হুবহু সেটাই দিবে এইটা কিন্তু মনে রাখা যাবে না। তোমার কুইজে যদি 100% অ্যাকুরেসি রাখতে চাও দেন তোমার কি করতে হবে, ভালো করে বইটা পড়তে হবে, ভালো করে বই পড়তে হবে, বুঝতে পারছো? বইটা যত ভালো করে পড়বা তোমার এমসিকিউ এর অ্যাকিউরেসি তত বেশি বাড়বে। ঠিক আছে ভাইয়া? ওকে, তো চলো আমরা এখন পরবর্তীতে চলে আসি। এটা তো মোটামুটি আমরা পড়ে ফেলছিলাম আগের দিন, সো এটা নিয়ে আমাদের কথা বলার কোনো কিছু নাই। তারপরেরটা চলে আসি, দাঁড়াও। আচ্ছা, রসায়নের ধারণা। এখন আমরা এখানে দেখব যে আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের দৈনন্দিন কিছু ঘটনা আছে, যেই ঘটনাগুলাতে তোমার কেমিস্ট্রি কিভাবে হচ্ছে একটা বিউটিফুল রোল প্লে করতেছে, এইটা আমরা দেখব, বুঝছো? এটা আমাদের একটু দেখতে হবে। তো ফার্স্টে দেখো, আমরা এখানে একটা চার্ট দেওয়া আছে তোমাদের কাছে, চার্টটা একটু একটু লক্ষ্য করো, একটু চার্টটা দেখো তোমরা। সেটা হচ্ছে প্রথম যে ঘটনাটা আছে সেটা কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন? একটা ভালো একটা কোশ্চেন না? কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন? আচ্ছা, কাঁচা আমরা তো প্রত্যেকেই কাঁচা আম খাইছি তাই না? যখন আমের সিজন আসে তাই না, আমের সিজন যখন আসে আম হওয়া শুরু করে, আর আমরা যারা স্কুলে যখন ছিলাম তখন কি করতাম, স্কুলের আশেপাশে যে আম গাছগুলো থাকতো টিফিন টাইমে যে ওই আম গাছ থেকে আম পেড়ে তারপর ছুরি টুরি যা হোক আমটা কাটতাম, তারপর বিট লবণ দিয়ে, সেই একটা অবস্থা তাই না, বিট লবণ ঝাল টাল দিয়ে তারপর আমরা মাখায় সুন্দর মতো আমটা খাওয়া দাওয়া করতাম। এখন ওই যে কাঁচা আমটা আমরা খাইতাম ভাইয়া, ওই কাঁচা আমের স্বাদটা কেমন বলতো, মিষ্টি নাকি টক? ওই কাঁচা আমের স্বাদটা কিন্তু টক ছিল তাই না, ওই কাঁচা আমের স্বাদটা টক ছিল। কিন্তু ভাইয়া ওই আমটাই যখন তোমার পেকে যায়, ওই আমটাই যখন তোমার পেকে যায় তখন কি ওই আমটা তোমাদের কাছে টক লাগে? ওই আমটা কি তোমাদের কাছে টক লাগে? না ভাইয়া, টক লাগে না। কেন? কেন টক লাগে না? কারণ সাধারণভাবে সাধারণভাবে মানুষ কি বলবে, সাধারণভাবে বলবে ভাই আম তো পেকে গেছে, আম পেকে গেলে তো মিষ্টি হবে, তাই ওটা মিষ্টি লাগে। তার মানে যে কোনো সাধারণ মানুষ বলবে আম কাঁচা হইলে টক, আর ওইটা পরবর্তীতে মিষ্টি হচ্ছে কেন, কারণ আম পেকে যাচ্ছে তাই। বাট একজন কেমিস্ট বা একজন সায়েন্সে পড়া মানুষ জিনিসটাকে অন্যভাবে এক্সপ্লেইন করবে, অন্যভাবে এক্সপ্লেইন করবে, সে অন্য লজিক দিবে, অন্য ইনফরমেশন দিবে। কি বলবে ভাইয়া, একটু চলো আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে তোমাদের একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো অ্যাসিড, যে কোনো অ্যাসিডের স্বাদ যদি তুমি একটু নাও, যে কোনো অ্যাসিডের স্বাদ যদি তুমি একটু নাও তাহলে দেখবা তার স্বাদটা হচ্ছে টক। যে কোনো অ্যাসিডের স্বাদ কেমন ভাইয়া? যে কোনো অ্যাসিডের স্বাদ হচ্ছে টক হয়। যে কোনো অ্যাসিড, তুমি যে অ্যাসিডই নাও না কেন, যে অ্যাসিডই টেস্ট করো না কেন, দেখবা সেটা হয় হচ্ছে টক। এখন এইটা দেখার পরে তোমাদের তো আসলে বিশ্বাস করার উপায় নেই, দেখা গেল তোমরা কি করলা, একটু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড কিনে তোমরা জিহ্বাতে টেস্ট করতে গেলা। খবরদার এই কাজ করো না। টেস্ট করে দেখা গেল একটা কিছু ঘটাই ফেললা, তারপরে বললা এটা কেন করছিস, বাড়ির থেকে জিজ্ঞেস করবে এটা কেন করছিস, তখন বলবা ক্লাসে অভিক ভাই বলছে যে অ্যাসিডের স্বাদ টক, এটা টেস্ট করে দেখতে, তাই আমরা খাইছি। খবরদার, এইটা কিন্তু ওয়ার্নিং, কেউ ভুলেও যে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই অ্যাসিড গুলার স্বাদ কখনো নিতে যায় না, বুঝছো? এটা নিলে কিন্তু শরীরের জন্য ক্ষতিকর, এটা করতে যাও না, এটা করলে বিপদ হবে। ঠিক আছে? বাট ওই অ্যাসিড গুলা ছাড়াও, মানে তোমরা দেখবা অ্যাসিড গুলা সাধারণত হয় দুই ধরনের, বুঝছো? দুই ধরনের অ্যাসিড হয় সাধারণত। কয় ধরনের ভাইয়া? দুই ধরনের। যদি তাদের স্ট্রেংথের উপর বেস করে আমরা বলি, দুই ধরনের। যদি স্ট্রেংথের উপর বেস করে আমরা বলি, স্ট্রেংথ বা শক্তিমাত্রা, শক্তিমাত্রা, শক্তিমাত্রার উপর ভিত্তি করে যদি আমরা বলি, শক্তিমাত্রার উপর ভিত্তি করে, শক্তিমাত্রার উপর ভিত্তি করে, শক্তিমাত্রার উপর ভিত্তি করে, শক্তিমাত্রার উপর ভিত্তি করে অ্যাসিড কয় প্রকার ভাইয়া একটু লিখে ফেলো তো। শক্তিমাত্রার উপর ভিত্তি করে অ্যাসিড হচ্ছে দুই প্রকার। অ্যাসিড কয় প্রকার? অ্যাসিড হচ্ছে দুই প্রকার। দুই প্রকার কি কি? দুই প্রকার অ্যাসিড। অ্যাসিড হচ্ছে দুই প্রকার। সেই দুই প্রকার কি কি ভাইয়া? দুই প্রকার অ্যাসিড হচ্ছে, একটা হচ্ছে ভাইয়া স্ট্রং অ্যাসিড, একটা হচ্ছে তোমার স্ট্রং অ্যাসিড, আর একটা হচ্ছে তোমার উইক অ্যাসিড। একটা হচ্ছে তোমার স্ট্রং অ্যাসিড, আর একটা হচ্ছে তোমার ভাইয়া উইক অ্যাসিড। আর একটা কি ভাইয়া? আর একটা হচ্ছে উইক অ্যাসিড, উইক অ্যাসিড। আর একটা হচ্ছে তোমার উইক অ্যাসিড। ঠিক আছে?
আর একটা হচ্ছে উইক অ্যাসিড। তো এই যে স্ট্রং অ্যাসিডের মধ্যে কে কে আছে একটু দেখো, স্ট্রং অ্যাসিডের মধ্যে কে কে আছে আমরা যদি একটু লিখি। স্ট্রং অ্যাসিডের মধ্যে তোমার আছে হচ্ছে HCl আছে, দেন হচ্ছে H2SO4 আছে, সালফিউরিক অ্যাসিড আছে, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার নাইট্রিক অ্যাসিড আছে, বুঝছো, নাইট্রিক অ্যাসিড আছে, তারপর পারক্লোরিক অ্যাসিড আছে, HClO4, পারক্লোরিক অ্যাসিড আছে। এগুলো নিয়ে তোমরা পরবর্তীতে আরো জানবা, নামগুলো একটু লিখে রাখো তোমরা। সেটা হচ্ছে একটা প্রথমটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, পরেরটা সালফিউরিক অ্যাসিড, এটা নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিড গুলো হচ্ছে তোমার স্ট্রং অ্যাসিড। তো এই স্ট্রং অ্যাসিড গুলো কেমনে কি চিনতে হয় এগুলো আস্তে আস্তে তোমরা পরবর্তীতে জানবা, আমি বা তোমাদের সামিন ভাইয়া বা রায়ন ভাই শিখাবেন, বাট এখন তোমাদের জানার দরকার নেই। আরেকটা হচ্ছে তোমার উইক অ্যাসিড। উইক অ্যাসিডের মধ্যে কি আছে একটু দেখো উদাহরণটা, এই যে প্রথমটা নামটা দেখো, এটার নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড। কিভাবে আসে আমরা অর্গানিক করার সময় শিখে ফেলবো, ঠিক আছে, অর্গানিক করার সময় শিখবো। একটা প্রথমটা এটা হচ্ছে মিথানোইক অ্যাসিড। তারপর আছে তোমার হচ্ছে ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, ঠিক আছে। আরো আছে যেমন তোমার হচ্ছে সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, এইটাও তোমার হচ্ছে কি অ্যাসিড ভাইয়া, এইগুলো হচ্ছে তোমার উইক অ্যাসিড, লিখে ফেলতে পারো। সাকসিনিক অ্যাসিডও কিন্তু উইক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড সবই হচ্ছে উইক অ্যাসিড, ঠিক আছে। তাহলে ভাইয়া আমরা স্ট্রং অ্যাসিডের উদাহরণ দেখলাম, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড। উইক অ্যাসিড দেখলাম মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, এছাড়াও তোমার সাকসিনিক অ্যাসিড আছে, তারপর হচ্ছে ম্যালিক অ্যাসিড আছে। এগুলা সব হচ্ছে তোমার উইক অ্যাসিডের উদাহরণ। ওকে, এখন ভাইয়া ব্যাপারটা হচ্ছে এই যে স্ট্রং অ্যাসিড যেগুলো বললাম না, এই যে স্ট্রং অ্যাসিড যেগুলো বললাম, এইগুলা হচ্ছে আমাদের বডির জন্য হার্মফুল। এইগুলা আমাদের বডির জন্য কি, এইগুলা হচ্ছে আমাদের বডির জন্য হার্মফুল, বডির জন্য হার্মফুল, বডির জন্য হার্মফুল, ঠিক আছে, বডির জন্য হার্মফুল। এগুলো হচ্ছে হার্মফুল, এগুলো হচ্ছে হার্মফুল বডির জন্য, বুঝছো। হার্মফুল মানে হচ্ছে, হার্মফুল মানে কি বুঝাইতেছি ভাইয়া বলো তো? হার্মফুল মানে বোঝাচ্ছে এগুলো আমরা সরাসরি বডিতে ইনটেক করতে পারি না। সালফিউরিক অ্যাসিড তুমি সরাসরি খাইতে পারবা না, তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড সরাসরি খাইতে পারবা না, বুঝছো। এগুলো খাইলে তোমার হচ্ছে পেটের মধ্যে সবকিছু জ্বলা পুড়ে যাবে। আরেকটা জিনিস আছে, একটু পরেই আমরা পড়বো যদিও, সো প্যারা নাই, আমরা দেখবো। আচ্ছা, এরপরে দেখো উইক অ্যাসিড যেগুলো আছে, এর মধ্যে ম্যালিক অ্যাসিড আছে, সাকসিনিক অ্যাসিড আছে। সো উইক অ্যাসিড বলতেই তুমি বুঝতে পারতেছো, উইক অ্যাসিড মানেই হচ্ছে, উইক অ্যাসিড মানেই হচ্ছে যেই অ্যাসিড গুলার শক্তিমাত্রা কম, শক্তিমাত্রা কম। তো যেহেতু এটা শক্তিমাত্রা কম, ওই উইক অ্যাসিডের মধ্যে আমরা কোন কোন অ্যাসিড গুলা হচ্ছে বডিতে কি করতে পারি, ইনটেক করতে পারি, বডি গ্রহণ করতে পারে। এবং যেই জৈব অ্যাসিড গুলা, ইউজুয়ালি এগুলা জৈব হয়, বুঝছো, জৈব হয়, যেই জৈব উইক অ্যাসিড গুলা, যেই জৈব উইক অ্যাসিড গুলা আমরা গ্রহণ করতে পারি, তার মোস্ট অফ দ্য অ্যাসিডই আমরা হচ্ছে বিভিন্ন ফ্রুটসে পাই, বিভিন্ন ফলমূলে পেয়ে থাকি, ঠিক আছে, বিভিন্ন ফলমূলে আমরা এই অ্যাসিড গুলো পাই। তো এখন যেটা ঘটে ভাইয়া, এটা ছিল অ্যাসিডের একটা কনসেপ্ট। এবার যদি আমরা একটু কিসের কনসেপ্টে যাই বলতো, এবার যদি আমরা হচ্ছে একটু সুগারের কনসেপ্টে যাই অ্যাকচুয়ালি, তাহলে তোমরা বুঝতে পারবা। সেটা হচ্ছে তোমার আমরা যদি কি বলে ওটাকে, হ্যাঁ সুগার, সুগার পড়াইতেছিলাম। সো এইখানে তুমি দুই ধরনের সুগার দেখতে পাবা। কয় ধরনের সুগার দেখতে পাবা ভাইয়া? দুই ধরনের, দুই ধরনের সুগার দেখতে পারবা। আচ্ছা, এটা একটু তুলে নাও, আমি একটু জল খেয়ে নিই, একটু পানি খেয়ে আসি, তোমরা এটা একটু তুলে নাও, একটু তুলে নাও। আচ্ছা ভাইয়া, চলে আসছি, তোলা হয়েছে তোমাদের, তোলা হয়েছে না? আচ্ছা, এখন আমরা একটু কার্বোহাইড্রেটের উদাহরণে যাব, বুঝছো। কার্বোহাইড্রেটের উদাহরণটা একটু দেখো এখন, কার্বোহাইড্রেটের, কার্বোহাইড্রেটের উদাহরণটা দেখো, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, তোমার কার্বোহাইড্রেটের অনেক ভাগ আছে, অনেক ভাগ আছে। সো আমরা এখন যে ভাগটা পড়বো সেটা হচ্ছে স্বাদের উপর ভিত্তি করে, কার্বোহাইড্রেটের স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট, ঠিক আছে, কার্বোহাইড্রেট এটা কিসের উপর ভিত্তি করে দেখবো? স্বাদের উপর ভিত্তি করে। স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট কয় প্রকার? স্বাদের উপর ভিত্তি করে। এটা কিসের উপর ভিত্তি করে ভাইয়া? স্বাদের উপর ভিত্তি করে, স্বাদ, স্বাদের উপর ভিত্তি করে, স্বাদের উপর ভিত্তি করে, স্বাদের মানে টেস্টের উপর, স্বাদের উপর ভিত্তি করে হচ্ছে কার্বোহাইড্রেট দুই প্রকার। কয় প্রকার ভাইয়া? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে
সুগার, একটা হচ্ছে সুগার, আচ্ছা ইংলিশেই লিখি, ইংলিশে লিখলে সুবিধা। একটা হচ্ছে সুগার, আর একটা হচ্ছে নন সুগার। আর একটা কি ভাইয়া? আর একটা হচ্ছে নন সুগার। সুগার আর একটা হচ্ছে তোমার নন সুগার, নন সুগার। ওকে, একটা সুগার আর একটা হচ্ছে নন সুগার। এখন এখন ভাইয়া এই যে সুগার, সুগার নামটা শুনেই তোমরা বুঝতে পারতেছো, সুগার নামটা শুনেই তোমরা বুঝতে পারতেছো এদের টেস্টটা কেমন হবে। সুগার নাম শুনেই তোমরা বুঝতে পারতেছো এদের টেস্ট কেমন হবে ভাইয়া, নাম শুনেই বুঝতে পারতেছো না? সুগার যারা এরা হচ্ছে মিষ্টি জাতীয়। এরা কি জাতীয় ভাইয়া? সুগার যারা এরা হচ্ছে মিষ্টি জাতীয়। কি জাতীয় ভাইয়া? মিষ্টি জাতীয় প্লাস দানাদার। মিষ্টি জাতীয় প্লাস দানাদার, প্লাস হচ্ছে দানাদার। মিষ্টি জাতীয় প্লাস দানাদার, এরা হচ্ছে সুগারের বৈশিষ্ট্য। ঠিক আছে? আর নন সুগার যারা, এরা মিষ্টি না, এরা মিষ্টি জাতীয় নয়, এরা মিষ্টি জাতীয় নয়, মিষ্টি জাতীয় নয়। ঠিক আছে? মিষ্টি জাতীয় নয়, মিষ্টি জাতীয় নয়, মিষ্টি জাতীয় নয়, প্লাস অদানাদার, প্লাস অদানাদার, অদানাদার। বুঝছো? এটা হচ্ছে নন সুগারের বৈশিষ্ট্য। এখন এই সুগারের মধ্যে কে কে আছে? এই সুগারের মধ্যে আছে হচ্ছে তোমার গ্লুকোজ আছে, গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ আছে, ফ্রুক্টোজ আছে, সুক্রোজ আছে। ঠিক আছে? এইগুলা হচ্ছে তোমার সুগারের উদাহরণ। আর নন সুগারের উদাহরণ কি হতে পারে? যেমন ভাইয়া সেলুলোজ, এটা হচ্ছে নন সুগারের উদাহরণ। সেলুলোজ, সেলুলোজ এটা হচ্ছে নন সুগারের উদাহরণ। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? এই যে উদাহরণগুলো, এই কনসেপ্টটা মোটামুটি বুঝছো? এতটুকু দেখো তো, এতটুকু কি বুঝতে পারছো? এতটুকু কি বুঝতে পারছো ভাইয়া? একটু বলো তো, এতটুকু কি বোঝা গেছে? এতটুকু কি বুঝতে পারছো তোমরা? একটু বলো, এতটুকু কি ক্লিয়ারলি বুঝছো? এতটুকু ক্লিয়ারলি বুঝছো ভাইয়া? ক্লিয়ারলি বোঝা গেছে? ওকে, বোঝা গেছে? সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ, এতটুকু আমরা বুঝতে পারছি। এখন এইখানে যে ঘটনাটা ঘটে, এইখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, আমি প্রথমে বলে আসছি, এতটুকু তোমাদের শিখাই আসছি, অ্যাসিড হলো স্বাদে টক বা অম্ল, গুলা হচ্ছে টক জাতীয় হবে। এন্ড এই যে সুগার যেগুলো আছে, মানে কার্বোহাইড্রেট যেগুলো আছে, এই কার্বোহাইড্রেটটা হচ্ছে তোমার কিসে কনভার্ট, মানে কার্বোহাইড্রেট স্বাদের ভিত্তিতে আবার দুই প্রকার, একটা সুগার, একটা হচ্ছে নন সুগার। যেগুলো সুগার সেগুলো হচ্ছে তোমার কি হইতে পারে? সেগুলো হচ্ছে তোমার মিষ্টি জাতীয় প্লাস দানাদার হয়। এখন এখন যেটা হবে ভাইয়া, সেটা হচ্ছে তোমার আম যখন কাঁচা থেকে পাকাতে যায়, কি বললাম, কি বললাম ভাইয়া? আম যখন কাঁচা থেকে পাকাতে যাবে, কাঁচা থেকে পাকাতে যাবে, আম যখন কাঁচা থেকে পাকাতে যাবে, তখন কি হবে? আম কাঁচা থেকে পাকাতে গেল, তখন যে ঘটনাটা ঘটবে, তখন হচ্ছে এই যে অ্যাসিড গুলা আছে, আমে যে অ্যাসিড গুলা থাকে, কি অ্যাসিড থাকে একটু পরে আমরা দেখব, ওই যে অ্যাসিড গুলা থাকে এরা হচ্ছে সুগারে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয় ভাইয়া? কিসে কনভার্ট হয়? সুগারে কনভার্ট হয়। এই সুগারটা কি সুগার ভাইয়া? ইউজুয়ালি কোন সুগারে কনভার্ট হয়? সাধারণত সাধারণত তারা কনভার্ট হয় হচ্ছে দুই ধরনের সুগারে, দুই ধরনের সুগারে। দুই ধরনের সুগার কি কি? একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে গ্লুকোজ, আর একটা হচ্ছে ফ্রুক্টোজ। মোস্টলি এই দুইটা সুগারেই তারা হচ্ছে কনভার্ট হয়ে যায়, একটা গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্রুক্টোজ। ক্লিয়ার? এখন কথা হচ্ছে এই গ্লুকোজ বা ফ্রুক্টোজ তোমাদের অনেক সময় এমসিকিউতে থাকতে পারে, আম যখন কাঁচা থেকে পাকা অবস্থায় যায় তখন কোন ধরনের পদার্থে রূপান্তরিত হয়? গ্লুকোজ বা সুক্রোজ, ফ্রুক্টোজ, এটা তোমার বাংলাতে না লিখে, বাংলাতে না লিখে এইটা তোমার কিসে লিখে দিতে পারে? এটা হচ্ছে তোমার কেমিক্যাল ফর্মুলাতে লিখতে পারে, কেমিক্যাল ফর্মুলা। তো গ্লুকোজ বা ফ্রুক্টোজের ফর্মুলাটা কি আমরা একটু দেখে নিই, চলো। গ্লুকোজ और ফ্রুক্টোজ, গ্লুকোজ আর ফ্রুক্টোজ এদের ফর্মুলাটা কি ভাইয়া? ফর্মুলাটা কি একটু দেখে ফেলি তো, এটা আমাদের দেখা লাগবে, বুঝছো? ফর্মুলাটা দেখা লাগবে। এটা হচ্ছে C6H12O6, C6H12O6। এখন কথা হচ্ছে গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6, গ্লুকোজের সংকেত হচ্ছে
গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6, ফ্রুক্টোজের সংকেত হচ্ছে C6H12O6। কি বললাম? গ্লুকোজের সংকেত C6H12O6, ফ্রুক্টোজের সংকেত হচ্ছে C6H12O6। তাহলে ভাইয়া আলটিমেটলি আম যখন কাঁচা থেকে পাকাতে যায় তখন সে এই যে সংকেতটা দেখতেছো না, এটাতেই কনভার্ট হয়ে যাবে, এটাতেই কনভার্ট হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাইয়া, গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুইটা তো আপনি বলে আসলেন, আলাদা আলাদা ভাবে লিখলেন, তার মানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুইটা আলাদা আলাদা প্রোডাক্ট। এই যে ফ্রুক্টোজ খাইতে কেমন ভাইয়া? ফ্রুক্টোজ খাইতে মিষ্টি, মিষ্টি জাতীয় হয়। এখন তোমরা তো দেখে আসলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ এটা হচ্ছে তোমার আলাদা আলাদা জিনিস, আলাদা আলাদা দুইটা কম্পাউন্ড। কিন্তু ভাইয়া আপনি যখন সংকেত একই লিখতেছেন, তার মানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ আলটিমেটলি কি একই প্রোডাক্ট হচ্ছে নাকি আলাদা প্রোডাক্ট হচ্ছে? একই প্রোডাক্ট হচ্ছে না আলাদা প্রোডাক্ট হচ্ছে বলো তো? একটু কমেন্ট করে জানাও তো। আমি যখন সংকেতটা একই লিখলাম, তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুইটা কি একই হইলো নাকি আলাদা হইলো? একটু দ্রুত কমেন্ট করো ভাইয়া, একটু কমেন্ট করে জানাই দাও তো আমাকে। তাহলে একই হচ্ছে নাকি আলাদা হচ্ছে? একই হচ্ছে নাকি আলাদা হচ্ছে বলো তো ভাইয়া? এই যে গুড গুড গুড, এই যে জিএম শরীফ বলছে একই, তারপর আইমান বলছে সেম, নুসরাত, প্রীতম, মেহেজাবিন সবাই বলতেছে সেম। গুড গুড। আর কে আছে দেখি? আর কে আছে? আর কে আছে? আর কে আছে? আর কে? সবাই কি? বাকিরা কই? বাকিরা কই? এই কয়জন কি ক্লাস করতেছে? বাকিরা বাকিরা কমেন্ট করো, বাকিরা কমেন্ট করো। এই যে রেহেনা কমেন্ট করছে একই, গোস জোস, সেই সেই সেই। এই যে যারা যারা ক্লাস করতেছো সবাই একটু কি করো, সবাই 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 একটু প্রত্যেকে কি করবা জানো? প্রত্যেকে প্রত্যেকে একটু হাতে তালি দাও, প্রত্যেকে একটু হাতে তালি দাও তো ভাইয়া, প্রত্যেকে একটু হাতে তালি দাও, হাতে তালি দাও। কারণ তোমরা প্রত্যেকে প্রত্যেকে কি করছো? প্রত্যেকে বড় একটা লাড্ডু পাইছো। প্রত্যেকে কি পাইছো? বড় একটা লাড্ডু পাইছো। বড় একটা কি পাইছো? প্রত্যেকে বড় একটা লাড্ডু। এটা সবার জন্য, সবার জন্য, সবার জন্য এই লাড্ডু, বুঝছো? সবার জন্য, প্রত্যেকে প্রত্যেকে সবার জন্য এই লাড্ডুটা। তোমরা প্রত্যেকে ভুল করছো, কনফিডেন্টলি প্রত্যেকে ভুল করছো, প্রত্যেকে কনফিডেন্টলি ভুল অ্যান্সার দিছো, ঠিক আছে? তো তোমাদের এই যে সংকেতটা দেখে তোমরা মনে করতেছো সেম, বাট দুইটা আলাদা জিনিস, একই জিনিস না। তোমরা মনে করতেছো সেম, বাট দুইটা আলাদা আলাদা জিনিস। তোমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বা তখন এইটা নিয়ে আরো ডিটেলসে জানবা। যখন অর্গানিক কেমিস্ট্রিতে আমরা যাব না, অর্গানিক কেমিস্ট্রি পড়বো, জৈব যৌগ, তোমাদের ওই যে জীবাশ্ম রসায়নে যেটা আছে আর কি, মেবি 11 চ্যাপ্টারে, ওইটা যখন পড়বো তখন আরো ডিটেলসে বুঝতে পারবা, ঠিক আছে? সো এখন বেশি ডিটেলসে যাচ্ছি না, বাট শুধু লিখে দিচ্ছি, শুধু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে গ্লুকোজ, হ্যাঁ দুইটার সংকেত একই, দুইটার সংকেত একই, বাট একটু পার্থক্য আছে, পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি এখন একটু জানো। কার্যকারী মূলক বলে বা ফাংশনাল গ্রুপ বলে একটা ব্যাপার আছে, ব্যাপার আছে। কার্যকারী মূলক বা ফাংশনাল গ্রুপ বলে একটা জিনিস আছে, এটা অর্গানিক কেমিস্ট্রিতে পড়বা। ফাংশনাল গ্রুপ বা কার্যকারী মূলক বলে একটা ব্যাপার আছে। এখন এখন এইখানে যে কাহিনীটা হয়, এইখানে যে কাহিনীটা হয়, এই যে গ্রুপটা দেখতেছো না, এই যে গ্রুপটা দেখতেছো, এই যে গ্রুপটা দেখতেছো, এই গ্রুপটা, এই যে একটু দেখো, একটু দেখো, এটা আমরা অর্গানিকের ডিটেলসে শিখবো। এখন এর জন্য যতটুকু লাগবে ততটুকু অর্গানিকের ডিটেলসে শিখবো। হ্যাঁ, এইখানে যে পার্থক্যটুকু আমার জানা লাগবে, যেন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে গ্লুকোজ আর ফ্রুক্টোজের সংকেত একই হওয়া সত্ত্বেও কেন আলাদা, কেন আলাদা, ঠিক আছে? সো এখন আমরা কিছুটা জেনে রাখবো, অর্গানিক কেমিস্ট্রি যখন পড়বো ইন ডিটেলস জানবো। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? ওকে। এখন দেখো, এখন দেখো, এই যে গ্রুপটা আছে না, এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটাকে বলা হয় হচ্ছে, এই গ্রুপটাকে বলা হয় হচ্ছে অ্যালডিহাইড। এই গ্রুপটাকে কি বলা হয় ভাইয়া? এই গ্রুপটাকে বলা হয় হচ্ছে অ্যালডিহাইড। কি বুঝাচ্ছি ভাইয়া? কিচ্ছু বোঝার দরকার নেই, জাস্ট মনে রাখো একটু, অর্গানিক কেমিস্ট্রি যখন হবে তখন ডিটেইলসে বুঝবা। বুঝছো? বুঝছো ভাইয়া? ওকে ওকে। এখন এতটুকু দেখো, এতটুকু দেখো, অর্গানিকে আরো ডিটেইলসে পড়বা। ওকে, আচ্ছা। এবার এই যে গ্রুপটা আছে না ভাইয়া, এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটাকে কি বলে জানো? এই গ্রুপটাকে কি বলে জানো? এই গ্রুপটাকে বলা হচ্ছে কিটোন গ্রুপ। কিটোন 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 কিটোন। এই যে গ্রুপটা, এই যে গ্রুপটা, এই গ্রুপটা, এটা হচ্ছে কিটোন, এটা হচ্ছে অ্যালডিহাইড। এটা অ্যালডিহাইড, এটা কিটোন। বুঝছো? এখন অর্গানিককে আমরা ডিটেইলসে বুঝবো, এই আরটার যে কি বোঝানো হয় আমরা ডিটেইলসে বুঝবো, ঠিক আছে? এখন ভাইয়া এইখানে যে ঘটনাটা ঘটে সেটা একটু দেখো। সেটা হচ্ছে এই যে গ্লুকোজের মধ্যে না,
এই যে গ্লুকোজ, এই গ্লুকোজের মধ্যে হচ্ছে এই গ্রুপটা থাকে, এই গ্রুপটা থাকে গ্লুকোজের মধ্যে, এই যে এই গ্রুপটা অ্যালডিহাইড, অ্যালডিহাইড থাকে গ্লুকোজের মধ্যে, এই গ্রুপটা থাকে গ্লুকোজের মধ্যে, কিন্তু এইটা গ্লুকোজের মধ্যে থাকে না, এইটা গ্লুকোজের মধ্যে থাকে না। প্রথম যেটা অ্যালডিহাইড, অ্যালডিহাইড গ্রুপটা থাকে হচ্ছে তোমার কিসের মধ্যে, গ্লুকোজের মধ্যে, গ্লুকোজের মধ্যে কোন গ্রুপটা থাকে, অ্যালডিহাইড গ্রুপটা। তাই এই যে তোমার গ্লুকোজ, এটাকে বলা হয় হচ্ছে অ্যালডোজ শর্করা। কার্বোহাইড্রেট দেখছিলাম না, এরা তো প্রত্যেকে শর্করা, তাই না? এরা তো প্রত্যেকে শর্করা, প্রত্যেকে শর্করা। কারণ কি? কারণ আমরা তো প্রথমেই দেখে আসছিলাম কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ, কার্বোহাইড্রেট মানে কি, শর্করা। এই যে গ্লুকোজে যেহেতু এই গ্রুপটা থাকে, অ্যালডিহাইড গ্রুপটা, তাই এদেরকে বলা হয় হচ্ছে অ্যালডোজ শর্করা। কি শর্করা ভাইয়া? অ্যালডোজ শর্করা, অ্যালডোজ শর্করা। আর এই যে ফ্রুক্টোজে যেটা, ফ্রুক্টোজে যেটা ফ্রুক্টোজ, ফ্রুক্টোজে যেটা ফ্রুক্টোজে যেটা ফ্রুক্টোজে হচ্ছে ভাইয়া এই অ্যালডিহাইড গ্রুপটা থাকে না, ফ্রুক্টোজে থাকে নিচের গ্রুপটা, কিটোন গ্রুপটা। ফ্রুক্টোজে কি থাকে? ফ্রুক্টোজে থাকে হচ্ছে, ফ্রুক্টোজে থাকে হচ্ছে কিটোন গ্রুপটা। তাই ফ্রুক্টোজকে বলা হয় হচ্ছে কিটোজ শর্করা। কি বলে ভাইয়া? কি বলে? কিটোজ শর্করা, কিটোজ শর্করা, কিটোজ শর্করা, কিটোজ শর্করা। তাহলে তোমাকে যদি কেউ কোশ্চেন করে অ্যালডিহাইড আর তোমার হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ একই না আলাদা, তুমি তখন বলবা আলাদা। কেন আলাদা? তখন তুমি বলবা ভাই গ্লুকোজের মধ্যে কার্যকারী গ্রুপ হিসেবে থাকে হচ্ছে অ্যালডিহাইড, তাইকে বলা হয় অ্যালডোজ শর্করা। আর ফ্রুক্টোজের মধ্যে তোমার হচ্ছে কার্যকারী গ্রুপ হিসেবে থাকে হচ্ছে কিটোন, তাইকে বলা হয় কিটোজ শর্করা। এতটুকু জাস্ট বুঝে রাখো, এটা মেইনলি অর্গানিকের পড়া ভাইয়া, এইটা মেইনলি অর্গানিকের পড়া, এতটুকু বুঝো। এইটা মেইনলি অর্গানিকে আমরা ডিটেইলস শিখবো, অর্গানিকে ডিটেইলস শিখবো, অর্গানিকে ডিটেইলস শিখবো, অর্গানিকে ডিটেইলস শিখবো, অর্গানিকে ডিটেইলস শিখবো, বুঝছো? অর্গানিকে ডিটেইলস শিখবো। এখন শুধু এইটুকু মনে রাখো, এতটুকু মনে রাখো, গ্লুকোজে থাকে এই গ্রুপটা, তাই এর নাম হচ্ছে অ্যালডোজ শর্করা, নামটা অ্যালডোজ শর্করা। আর ফ্রুক্টোজে থাকে হচ্ছে কিটোন এই গ্রুপটা, তার নাম কিটোজ শর্করা। এতটুকু, এতটুকু লাগবে, আমার আর কিচ্ছু লাগবে না। বাদ বাকিটা আমরা অর্গানিক কেমিস্ট্রিতে শিখবো, বাদ বাকিটা অর্গানিকে শিখবো। এখন আর কিচ্ছু লাগবে না, এখন আর কিচ্ছু লাগবে না, বুঝছো? বুঝছো ভাইয়া? কি বললাম? তোমার C6H12O6, C6H12O6 এই দুইটা দিয়ে, এই দুইটা দিয়ে তোমার গ্লুকোজও বোঝানো হয়, ফ্রুক্টোজও বোঝানো হয়। কিন্তু গ্লুকোজে থাকে এই অ্যালডিহাইড, এই যে যেটা লিখে দিছি এই গ্রুপটা, এই গ্রুপটা থাকে অ্যালডিহাইডের, এই গ্রুপটা, এই গ্রুপটা থাকে। তাই গ্লুকোজকে বলা হয় অ্যালডোজ শর্করা। আর তোমার ফ্রুক্টোজে, ফ্রুক্টোজে থাকে এই গ্রুপটা কিটোন, এই গ্রুপটা, তাই একে বলা হয় কিটোজ শর্করা। দ্যাটস ইট ব্রো। এর বাকি বাইরে আর কিচ্ছু লাগবে না। তোমরা যখন জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি, তোমাদের যে 11 অধ্যায় যেটা আছে জীবাশ্ম জ্বালানি যে চ্যাপ্টারটা, ওইটা বললে তোমরা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারবা। বুঝছো ভাইয়া? তাহলে এই যে একই সংকেত দিয়ে গ্লুকোজ ফ্রুক্টোজ বোঝাইলেও ব্যাপারটা আলাদা কেন, এতটুকু কি বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো ভাইয়া? ক্লিয়ারলি বলো তো, জাস্ট এতটুকু। এর বাইরে তোমার কিচ্ছু মনে রাখার দরকার নেই, এর বাইরে কিচ্ছু মনে রাখতে হবে না, এর বাইরে কিচ্ছু মনে রাখতে হবে না। বাদ বাকিটা আমরা হচ্ছে যখন 11 অধ্যায় পড়বো তখন শিখবো ডিটেলসে। এখন এর বাইরে কিছু লাগবে না, এতটুকু বুঝলেই এনাফ, এতটুকু বুঝলেই এনাফ, এতটুকু বুঝলেই এনাফ। তাহলে তোমাকে যদি গ্লুকোজ আর ফ্রুক্টোজের বেসিক পার্থক্য বলে, বলবা ভাই গ্লুকোজ হচ্ছে অ্যালডোজ শর্করা, ফ্রুক্টোজ হচ্ছে কিটোজ শর্করা, শেষ, শেষ। এবং দুইটার স্বাদই কেমন? দুইটার স্বাদই হচ্ছে মিষ্টি। দুইটার স্বাদই কেমন? দুইটার স্বাদই হচ্ছে মিষ্টি, দুইটার স্বাদই হচ্ছে মিষ্টি। ক্লিয়ার? দুইটার স্বাদই হচ্ছে মিষ্টি, শেষ। এর বাইরে আমার আর কিচ্ছু লাগবে না, এর বাইরে আমার কিচ্ছু লাগবে না, এতটুকু লাগবে, এতটুকুই আমার লাগবে, ঠিক আছে? এতটুকুই লাগবে। এখন কাঁচা আম যখন পেকে যায় তখন কি হবে? এই কাঁচা আমে থাকে তোমার সাধারণত সাকসিনিক অ্যাসিড গুলা থাকে বা জৈব অ্যাসিড। ওই অ্যাসিড গুলা কেমন হয় আমরা আগেই শিখে আসছি, টক। ওই অ্যাসিডটাই তোমার কনভার্ট হয়ে যাবে হচ্ছে সুগারে। এই সুগারের মধ্যে আছে গ্লুকোজ বা ফ্রুক্টোজে মোস্টলি কনভার্ট হয়। দুইটার টেস্টই সেম, দুইটাই হচ্ছে মিষ্টি জাতীয়। তাই কাঁচা অবস্থায় অ্যাসিড থাকে, তাই ওইটা লাগে টক। আর যখন পেকে যায় তখন ওই কাঁচা আমটাতেই কনভার্ট হয়ে যাচ্ছে কি, অ্যাসিডটাই কনভার্ট হয়ে যাচ্ছে তোমার সুগারে, তাই ওইটাকে লাগে হচ্ছে মিষ্টি, শেষ। এর বাইরে আর কিছু নাই। তাহলে কাঁচা আম কেন টক আর পাকা আম কেন মিষ্টি, বুঝতে পারছো? কাঁচা আম কেন টক আর পাকা আম কেন মিষ্টি বোঝা গেছে ভাইয়া? সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? কাঁচা আম কেন টক আর পাকা আম কেন মিষ্টি সবাই কি বুঝতে পারছো? কারণ কাঁচা আমে তোমার সাকসিনিক অ্যাসিড সহ অন্যান্য ভিন্ন ভিন্ন অ্যাসিড থাকে, দুর্বল অ্যাসিড থাকে, জৈব অ্যাসিড থাকে, যে জন্য এটা লাগে টক।
পরবর্তীতে ওই অ্যাসিডটাই কনভার্ট হয়ে যায় সুগারে। আমরা একটু আগে দেখে আসছি সুগারটা স্বাদে কেমন হয়, আমরা তো দেখে আসছি সুগারটা স্বাদে হয় মিষ্টি জাতীয়। সো এটা যখন অ্যাসিডটা সুগারে কনভার্ট হয়ে যায় তাই ওর স্বাদটা হয়ে যায় মিষ্টি। ক্লিয়ার? ওকে, এই যে দেখো আমরা লিখে আসছিলাম, প্রতিটা স্বাদ কিন্তু লিখে আসছি। সো আই থিঙ্ক তোমাদের বুঝে যাওয়ার কথা। দেখো এখন এখানে তোমার লেখাই আছে, এইটাই লেখা আছে, এইটাই লেখা থাকার কথা যে কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে। এই যে দেখো আমরা দেখে আসছি যেমন সাকসিনিক অ্যাসিড, দেখছো, ম্যালিক অ্যাসিড, এরা সব হচ্ছে দুর্বল অ্যাসিড, এরা সব দুর্বল অ্যাসিড, সব হচ্ছে দুর্বল অ্যাসিড, এরা সব দুর্বল অ্যাসিড, বুঝছো, সব দুর্বল অ্যাসিড। হ্যাঁ, ফলে কাঁচা আম টক, অ্যাসিড যেহেতু টক জাতীয় তাই এটা টক হবে। কিন্তু আম যখন পাকে তখন এই অ্যাসিড গুলো রাসায়নিক পরিবর্তন ঘটে, রাসায়নিক পরিবর্তন ঘটে, ঠিক আছে, রাসায়নিক পরিবর্তন ঘটে, গ্লুকোজ ও ফ্রুক্টোজের সৃষ্টি হয়। এই যে দেখে আসলাম গ্লুকোজ ফ্রুক্টোজ, তাহলে গ্লুকোজ ফ্রুক্টোজ কেন শিখাইলাম বুঝছো, গ্লুকোজ ফ্রুক্টোজ কেন শেখাইলাম বুঝছো ভাইয়া, এই যে এই জন্য যেন তোমাদের ঝামেলা না লাগে। এই সেই গ্লুকোজ ফ্রুক্টোজের সংকেত, এই যে C6H12O6, 66H12O6। ওকে ভাইয়া, বুঝছো, বুঝছো তোমরা, বোঝা গেছে বলো, এতটুকু বুঝতে পারছো, এতটুকু কি বুঝতে পারছো ভাইয়া, এতটুকু কি বুঝতে পারছো বলো তো, বলো, ক্লিয়ার, ক্লিয়ার, এতটুকু কি ক্লিয়ারলি বুঝছো, ক্লিয়ারলি বুঝছো, এতটুকু ক্লিয়ারলি সবাই বুঝতে পারছো? একটু কমেন্ট করে জানাও তো, একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ সবাই ক্লিয়ার, ক্লিয়ার, বুঝতে পারছে। ওকে, এরপরে দেখো আমরা চলে যাই কেরোসিন, প্রাকৃতিক গ্যাস ও মোম ইত্যাদির দহন। দেখো ভাইয়া এই টপিকটা অলরেডি আমরা করে ফেলছি, এই টপিকটা অলরেডি আমরা করে ফেলছি, এই টপিকটা অলরেডি করছি, অলরেডি করছি, অলরেডি করছি। মনে করে দেখো, মনে করে দেখো, এটা আমরা পড়ে আসছি না, এইটা আমরা পড়ছি কিনা একটু মনে করো তো, এইটা আমরা পড়ছি কিনা একটু মনে করো, করে দেখো। এই যে দহনগুলা, হাইড্রোকার্বনের দহন, হাইড্রোকার্বনের দহন পড়ে আসছিলাম আমরা আগের দিন, হাইড্রোকার্বনের দহন মনে করে দেখো, নোট করাই দিছিলাম, ফার্স্ট টাইম নোট করাইছিলাম, হাইড্রোকার্বনের দহন পড়াইছিলাম, গতকালকে পড়াইছিলাম হাইড্রোকার্বনের দহন, মনে আছে? হাইড্রোকার্বনের দহন কিন্তু গতকালকে পড়ে আসছিলাম, তাই না? তো হাইড্রোকার্বনের দহন করলে কি হয়, হাইড্রোকার্বনের দহন করলে কি হয়, একটু কমেন্ট করো সবাই দেখি কার কার মনে আছে। হাইড্রোকার্বনকে দহন করলে কি কি তৈরি হবে, হাইড্রোকার্বনকে দহন করলে কি কি তৈরি হবে ভাইয়া একটু বলো তো, কি কি তৈরি হবে, কি কি তৈরি হবে হাইড্রোকার্বনকে দহন করলে, হাইড্রোকার্বনকে দহন করলে কি কি তৈরি হবে একটু বলো, দ্রুত বলো, হাইড্রোকার্বনকে দহন করলে কি কি তৈরি হবে ভাইয়া একটু বলো তো, একটু বলো, একটু বলো ভাইয়া কি কি তৈরি হয়, একটু বলো, একটু বলো, কি কি তৈরি হয়, হাইড্রোকার্বনকে দহন করলে কি তৈরি হয় বলো, একটু কমেন্ট করো, কমেন্ট করো কি কি তৈরি হয়, হাইড্রোকার্বনকে দহন করলে কি তৈরি হয় বলো তো, কি তৈরি হয়? সবাই কি ভুলে গেছো? আগের দিন না শিখাইলাম, এই যে কমেন্ট করছে, এই যে কমেন্ট করছে, গুড, গুড, এই যে CO2, হাউসানবী পাটোয়ারি, জোস, CO2 প্লাস হচ্ছে H2, এই পাগল, H2 না H2O, একটু ভুল লিখছো, H2OG মানে জলীয় বাষ্প প্লাস হিট, ঠিক আছে? সো হাইড্রোকার্বনকে দহন করলে তোমার তৈরি হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস জলীয় বাষ্প প্লাস তাপ, কার্বন ডাই অক্সাইড প্লাস জলীয় বাষ্প প্লাস তাপ। মনে থাকার কথা, মনে থাকার কথা, আগের দিন করাই দিছিলাম, আগের দিন করাই দিছিলাম। হাইড্রোকার্বনকে যদি আমরা দহন করি, হাইড্রোকার্বনকে যদি দহন করি, হাইড্রোকার্বন এটাকে যদি দহন করি তাহলে কি তৈরি হবে, হাইড্রোকার্বনকে দহন করলে আমরা লিখে দিছিলাম সম্পূর্ণ দহন, অসম্পূর্ণ দহন, দুইটা দিয়ে লেখাইছিলাম ভাইয়া, তোমাদের মনে থাকার কথা। CO2 প্লাস H2O, জলীয় বাষ্প জি, কেন জি দিই সেটাও বলছিলাম, প্লাস হচ্ছে তোমার হিট, প্লাস হিট। এটা কি ছিল, এটা কি দহন ছিল, এটা ছিল হচ্ছে সম্পূর্ণ দহন, এটা ছিল সম্পূর্ণ দহন, এটা ছিল সম্পূর্ণ দহন। অসম্পূর্ণ দহন হলে জাস্ট কি তৈরি হবে বলো, অসম্পূর্ণ দহন হলে কি তৈরি হবে বলো, অসম্পূর্ণ দহন হলে কি তৈরি হবে, অসম্পূর্ণ দহন হলে কি তৈরি হবে ভাইয়া একটু বলো, অসম্পূর্ণ দহন হলে কি তৈরি হবে, অসম্পূর্ণ দহন হলে কি তৈরি হবে বলো, অসম্পূর্ণ দহনে কি তৈরি হয় একটু কমেন্ট করো তো ভাইয়া, অসম্পূর্ণ দহনে কি তৈরি হয় একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো, অসম্পূর্ণ দহনে কি তৈরি হয় একটু কমেন্ট করে জানাও, ভাইয়াকে একটু কমেন্ট করে জানাও। অসম্পূর্ণ দহনে এই যে নুসরাত জাহান, গুড, এই তো আহসান হাবিব পাটোয়ারি, জোস, সেই
নাজমিন আক্তার, জোস, সামি, সেই সেই এই তো পোলাপান সেই পড়ালেখা করতেছে, সেই অসম্পূর্ণ দহন হলে এখানে জাস্ট তৈরি হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের জায়গায় কার্বন মনোক্সাইড, কারণ অসম্পূর্ণ দহনে অক্সিজেনের তোমার ল্যাকিংস থাকে, অভাব থাকে, তাই ঠিক আছে। সো এটা আর পড়ানোর দরকার নাই, কারণ আমরা তো পড়ে ফেলছি, গতদিন পড়ছি। ওকে, এখন দেখো কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম, এই সবাই হচ্ছে হাইড্রোকার্বন, সবাই হচ্ছে হাইড্রোকার্বন, বুঝছো? সবাই হচ্ছে হাইড্রোকার্বন, সবাই হচ্ছে হাইড্রোকার্বন। কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম সবাই হচ্ছে হাইড্রোকার্বন। সো যা যা তৈরি হয় এটা আমার পড়া হয়ে গেছে। এরপরে দেখো পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া, পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া, এটা তোমাদের পারার কথা। দেখো একটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমাদের পাকস্থলিতে কিছু কোষ আছে, আমাদের পাকস্থলিতে কিছু কোষ আছে যেই কোষ থেকে কন্টিনিউয়াসলি তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হচ্ছে। কি নিঃসরিত হচ্ছে ভাইয়া? পাকস্থলিতে কি নিঃসরিত হচ্ছে? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি নিঃসরিত হচ্ছে? HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন একটা জিনিস তুমি একটু বুঝো, এখানে একটা মজার টপিক আছে, দেখো একটা সুন্দর একটা টপিক বুঝি আমরা। দেখবা অনেকের কিন্তু আলসার বা হচ্ছে পেপটিক আলসার বা দেখবা হচ্ছে পেটে ইনফেকশন, স্টোমাকে ইনফেকশন, এরকম প্রবলেম হয়। এই প্রবলেমগুলো কেন হয় সেটা আমরা একটু আজকে বোঝার চেষ্টা করব, একই সাথে বুঝে ফেলবো। হ্যাঁ, বা এই যে গ্যাস্ট্রিকের প্রবলেম বলে না, এই আমার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, আমার আলসার ধরা পড়ছে, আমার পেপটিক আলসার ধরা পড়ছে, এই প্রবলেমগুলো কেন হয় আমরা একটু আজকে বোঝার চেষ্টা করি। সেইটা হচ্ছে ভাই একটু দেখো, একটু ঠান্ডা মাথায় বুঝো। সেটা হচ্ছে আমাদের পাকস্থলী থেকে না কন্টিনিউয়াসলি কিছু সেল তোমার HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হয়। ওই গ্রন্থিটার নাম হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে HClটা হয়, বের হয়। তো এখন যেটা হয় সেটা তুমি একটু চিন্তা করো, এখানে যে কাহিনীটা ঘটতেছে সেটা হচ্ছে, মনে করো তুমি রেগুলার 2টার দিকে ভাত খাও। কয়টায় ভাত খাও ভাইয়া? তুমি 2টায় ভাত খাও, 2টায় ভাত খাও। এখন এই যে HClটা বের হচ্ছে, এই HCl এর কাজটা কি জানো? এই যে HClটা বের হচ্ছে, HCl এর কাজটা হচ্ছে এমনি এমনি তো বের হচ্ছে না, পাকস্থলী থেকে যে HClটা বের হচ্ছে এটার কাজ হচ্ছে তোমার যেই খাবারটা আসতেছে ওই খাবারটা হজমে সাহায্য করা, 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 তারপর হচ্ছে যদি ওইখানে কোনো জীবাণু থাকে সেই জীবাণুকে ধ্বংস করা। কারণ আমরা জানি তোমার অম্লীয় মাধ্যম জীবাণুকে ধ্বংস করতে পারে, জীবাণু নাশ করা, ঠিক আছে। তাহলে এই HCl এর কাজটা কি ভাইয়া? 2টা কাজ দেখলাম, একটা হচ্ছে হজমে সাহায্য করা, আর একটা হচ্ছে জীবাণু নাশ করা বা জীবাণু ধ্বংস করা। এখন কাহিনী যেটা হয়, মনে করো তুমি রেগুলার 2টায় ভাত খাও, এখন এই যে HClটা নিঃসরিত হচ্ছে সেটা তো আমাদের পাকস্থলী থেকে নিঃসরিত হচ্ছে। এখন যেটা ঘটে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন স্নায়ু আছে, বিভিন্ন সেল আছে, ওরা কি করে ওই মস্তিষ্ক ওইসব সেলের হচ্ছে আমাদের বার্তা পাঠায়। আমাদের ব্রেন কি করে? ব্রেন হচ্ছে আমাদের বড় ভাই, বুঝছো? এটা হচ্ছে আমাদের বড় ভাই, আমাদের বড় ভাই যে বার্তা পাঠায় যে ও রেগুলার 2টার দিকে ভাত খায়, ও 2টায় ভাত খায়, তুই 2টায় কি করবি? তুই 2টায় হচ্ছে HCl নিঃসরণ শুরু করবি। কে বলতেছে ভাইয়া? কে বলতেছে? ব্রেন বলতেছে। কাকে বলতেছে? স্টোমাকের সেল বলতেছে। তখন স্টোমাকের সেল কি করতেছে? তোমার HCl ফেলানো শুরু করতেছে। তার মানে ঘটনাটা কি হয়? ঘটনাটা যেটা ঘটে, এই যে ধরো ব্রেন থেকে তোমার যাচ্ছে হচ্ছে স্টোমাকে, স্টোমাক থেকে তারপর কি বের হচ্ছে? স্টোমাক থেকে তোমার হচ্ছে নিঃসরিত হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে HClটা বের হচ্ছে, এই HClটা আমরা 2টার সময় খাবার খাই, তখন ভাইয়া যেটা হয়, এইটা মনে করো হচ্ছে খাবার, এইটা মনে করো আমার সেই খাবার, এই যে হচ্ছে খাবার, এই খাবারের পরে, এই খাবারের পরে তোমার কি পড়তেছে? এই খাবারের পরে তোমার হচ্ছে HCl পড়তেছে, এই খাবারের পরে তোমার হচ্ছে HCl পড়তেছে, এই খাবারের পরে, এই খাবারের পরে HCl পড়তেছে। এখন কাহিনী যেটা হইলো, খাবারের পরে যখন HCl হইলো তখন খাবার তো আমাদের কি করতেছে ভাইয়া? খাবার আমাদের কি করতেছে? খাবার হচ্ছে আমাদের পরিপাকে সাহায্য হচ্ছে, যদি কোনো জীবাণু থাকে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, ফলে আমাদের দেহ ইজিলি এই খাবারটাকে অ্যাবজর্ব করতে পারতেছে। এখন যেইটা ঘটনাটা এখানে ঘটবে সেইখানে কি হইতে পারে? সেইখানে কি হইতে পারে একটু লক্ষ্য করো। তুমি মনে করো এখন খাবার 2টার দিকে আর খাইতেছো না, তুমি মনে করো খাবার আর কয়টাই খাইবা না? 2টাই খাওয়া না।
তুমি এখন খাবার খাওয়া শুরু করলা হচ্ছে 4টার দিকে। কয়টার দিকে ভাইয়া? 4টার দিকে মনে করো তুমি খাবার খাওয়া শুরু করছো। বাট তুমি আগে রেগুলারলি কয়েক বছর ধরে কয়টার দিকে খাবারটা খাইতেছো ভাইয়া? কয়টার দিকে খাবারটা খাইতেছো? 2টার দিকে খাবারটা খাইতেছো। 2টার দিকে খাবার খাইতেছো। তোমার স্টোমাক থেকে HCl নিঃসরিত হচ্ছে 2টার দিকে, কারণ তোমার তো ব্রেন তো জানে যে তুমি 2টায় খাবার খাও, ওই টাইমে হইতেছে তোমার পাকস্থলিতে HClটা নিঃসরণ করা লাগবে। কিন্তু তুমি যখন 4টার দিকে খাবার খাওয়া শুরু করলা, তখন যেটা হচ্ছে তোমার ব্রেন তো আর জানে না, তোমার ব্রেন অভ্যস্ত কিসে? তোমার ব্রেন অভ্যস্ত হচ্ছে 2টার দিকে খাবার খাও। তোমার ব্রেন অভ্যস্ত হচ্ছে তুমি 2টার দিকে খাবার খাও, এটা তোমার ব্রেন জানে। কিন্তু যখন তুমি 4টাতে চলে যাচ্ছ, তোমার ব্রেন তো সেটাতে অভ্যস্ত না। কারণ কি? কারণ তোমার ব্রেন জানে তুমি 2টাই খাবার খাও। এখন যখন 4টাতে খাবারটা খাওয়া শুরু করতেছো, তোমার ব্রেন কি এই সিস্টেমটা অফ করে রাখবে? এই সিস্টেমটা কি তোমার ব্রেন অফ করবে বলো তো? এই সিস্টেমটা কি তোমার ব্রেন অফ করে রাখবে? রাখবে না। ব্রেন যখনই ঘড়িতে 2টা বাজবে, যখনই দুপুর 2টা বাজবে, তখনই তোমার ব্রেন কি করবে? স্টোমাককে বলবে, এই স্টোমাক কাজ শুরু কর, HCl বের করা শুরু কর, ঠিক আছে? তখন স্টোমাক কি করবে? HCl ফালানো শুরু করবে। কিন্তু ভাইয়া এখানে ঘটনা যেটা ঘটছে, তুমি খাবার খাচ্ছ তো 4টায়। খাবার যখন 4টায় খাও, তখন এইখানে কি আর কোনো খাবার থাকতেছে? বিকাল 2টার সময় বলো তো, এইখানে কি আর খাবার থাকে? এইখানে কি আবার খাবার থাকবে বলো তো? এইখানে কি কোনো খাবার থাকবে বলো? বলো 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 বলো, এইখানে কি আর কোনো খাবার থাকবে ভাইয়া? এইখানে তো আর খাবার থাকবে না। এইখানে আর তো কোনো খাবার থাকবে না। এইখানে যদি খাবার না থাকে, তখন তোমার ওই জায়গাটাতে কি আছে? ওই জায়গাটাতে কি আছে বলো তো ভাইয়া? ওই জায়গাটাতে কি আছে? ওই জায়গাটাতে তোমার হচ্ছে সেল আছে। সেল আছে। সেল আছে। ওই জায়গাটাতে তোমার কি আছে? সেল আছে। কোষ আছে, পাকস্থলীর কোষ আছে, তোমার বডি সেল আছে। বাট এই সেল তো পড়তেছে ওইখানে। এই সেল তখন খাবারের পরে না পড়ে কোথায় পড়তেছে? সেল, কারণ তোমার তো এখানে খাবার নাই, ফাঁকা ফাঁকা। তখন এই সেল এখানে যখন পড়তেছে, এই সেল এমনিতেই হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড, তখন আস্তে 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 পড়ে 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 তোমার ওই সেলে বিভিন্ন ক্ষত তৈরি করে, ইনফেকশন তৈরি করে। এবং তখন ওইটাকে আমরা বলি, ভাইয়া গ্যাস্ট্রিক হচ্ছে আমার, ভাইয়া গ্যাস্ট্রিক হচ্ছে, গ্যাসের প্রবলেম হচ্ছে। কেন? কারণ হচ্ছে তুমি তো খাবার ঠিক টাইমে খাচ্ছ না। ওই সময় তোমার অ্যাসিডিটির পরিমাণটা বাড়তেছে। এবং যখন এই সিস্টেমটা দীর্ঘদিন ধরে চলতে থাকে, 1.5 বছর 2 বছর 1 বছর দীর্ঘদিন ধরে চলতে থাকে, তখন তোমার তৈরি হয়ে যায় হচ্ছে আলসার। তখন তোমার কি তৈরি হয় ভাইয়া? তখন তোমার তৈরি হয় হচ্ছে আলসার। তখন তোমার তৈরি হয়ে যায় আলসার। কেন? কারণ ওই জায়গাটাতে ক্ষত সৃষ্টি হয়ে যায়। সবাই কি বুঝতে পারছো ভাইয়া? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছো ভাইয়া? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছো ভাইয়া? একটু বলো তো, এই প্রসেসটা কি সবাই বুঝতে পারছো? কাহিনীটা কি ঘটতেছে? কি ঘটতেছে? কেন আমাদের ঠিক টাইম মতো খাওয়াটা জরুরি? সবাই বুঝে যাওয়ার কথা, তাই না? সবাই বুঝে যাওয়ার কথা। এখন এখন যেটা হলো ভাইয়া, সেটা হচ্ছে এই যে তোমার গ্যাস্ট্রিকের প্রবলেমটা হচ্ছে ফার্স্ট ক্লাস, যে প্রথমে খুব পেটে ব্যথা করতেছে, মা খুব পেটে ব্যথা করে, ভাইয়া একটু ওষুধ দাও, পেটে ব্যথা করে, খুব পেটে ব্যথা, আমি কিছু খাইতে পারতেছি না, তাই না? তো তখন আমরা কি খাই বলতো? তখন বলে নাই তুই গ্যাসের ওষুধ খা, তুই ম্যাক্সপ্রো খা, তুই ওমিপ্রোজল খা, হ্যাঁ তুই এই খা সেই খা। গ্যাসের ওষুধ ওষুধ দেয়, তুই অ্যান্টাসিড খা, অ্যান্টাসিড দেয়। এখন ভাইয়া যেটা হয়, এই যে অ্যান্টাসিড যেটা আমরা খাই, অ্যান্টাসিড যেখানে আমরা খাই, অ্যান্টাসিড অ্যান্টাসিড যেগুলো আমরা খাই, ওইখানে কি থাকে জানো? অ্যান্টাসিডে কি থাকে জানো? অ্যান্টাসিডে থাকে হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। অ্যান্টাসিডে কি থাকে ভাইয়া? ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড অথবা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। কি ভাইয়া এগুলা? ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। এই জিনিসগুলা কি? এই জিনিসগুলা কি? এই জিনিসগুলা হচ্ছে তোমার বেস। এই জিনিসগুলা কি ভাইয়া? এই জিনিসগুলা কি? এই জিনিসগুলা হচ্ছে বেস বা ক্ষার। ক্ষার, এই জিনিসগুলো হচ্ছে বেস। এই জিনিসগুলো হচ্ছে বেস বা ক্ষার। এখন আমরা 6, 7, 8 এ পড়ে আসছি, 6, 7, 8 এ আমরা এতটুকু পড়ে আসছি, যখন অ্যাসিড আর বেস বিক্রিয়া করে, সম্পূর্ণভাবে বিক্রিয়া করে, তখন সেখানে কি হয়ে যায়? তখন সেখানে সল্ট প্লাস পানি তৈরি হয়। তখন সেখানে কি তৈরি হয় ভাইয়া? সল্ট প্লাস পানি তৈরি হয়। অর্থাৎ
তখন এইখানে অ্যাসিড বা বেস সেটা কি হয়ে যায়, নিরপেক্ষ হয়ে যায়, নিউট্রালাইজ হয়ে যায়, নিউট্রালাইজ হয়ে যায়। আমরা রিঅ্যাকশনটার নামও পড়ছিলাম, মনে আছে এই রিঅ্যাকশনটার নাম? এই রিঅ্যাকশনটার নাম কি ছিল বলো, কি ছিল এই রিঅ্যাকশনটার নাম, মনে আছে বলো তো? অ্যাসিড প্লাস বেস, এই রিঅ্যাকশনটার নাম কি ছিল? কি ছিল ভাইয়া রিঅ্যাকশনটার নাম কি ছিল একটু বলো তো? কি ছিল, কি ছিল, একটু একটু নামটা বলো তো, রিঅ্যাকশনের নাম কি ছিল? অ্যাসিড আর বেস বিক্রিয়া করে কোন রিঅ্যাকশনে বলো, কোন রিঅ্যাকশনে ভাইয়া, কোন রিঅ্যাকশনে একটু নামটা বলো, বিক্রিয়ার নামটা বলো। অ্যাসিড আর বেস, অ্যাসিড আর বেস বিক্রিয়া করে যে, এই তো আহসান হাবিব পাটোয়ারি, সেই সেই প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, জোস আহমেদ নাহিয়ান সেই প্রশমিত, প্রশমন বিক্রিয়া, আতিক সেই প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। তাহলে আমি যখন ঠিকমতো খাবারটা খাচ্ছি না তখন আমার পাকস্থলীর থেকে কি নিঃসরিত হচ্ছে ভাইয়া, HCl। ওইটা কি, ওইটা হচ্ছে অ্যাসিড। তার মানে আমার পাকস্থলীতে কিসের পরিমাণ বাড়তেছে ভাইয়া, আমার পাকস্থলীতে স্টোমাকে, স্টোমাকে কিসের পরিমাণ বাড়তেছে, স্টোমাকে হচ্ছে অ্যাসিডের পরিমাণ বাড়তেছে, অ্যাসিডের পরিমাণ বাড়তেছে, অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই যে এটাতে আমরা বৃদ্ধি দেখাই, বুঝছো, এই সাইনটা দিয়ে মনে রাখবা, এই দুইটা আপার সাইন দিয়ে আমরা দেখাবো বৃদ্ধি পাচ্ছে, তাহলে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে ভাইয়া এই অ্যাসিডের জন্যই আমার যত ঝামেলা, তাই তো? এই অ্যাসিডের জন্য যত ঝামেলা, আমার পেটে ব্যথা বলো, আমার আলসার বলো, সবকিছু অ্যাসিডের জন্য হচ্ছে। তাহলে এই অ্যাসিডকে যদি প্রশমিত করতে হয়, এই অ্যাসিডকে যদি প্রশমিত করতে হয়, নিউট্রালাইজ করতে হয়, দেন আমার কি আনতে হবে, দেন আমার কি করতে হবে বলো তো, মনে করে দেখো। এই অ্যাসিডকে যদি নিউট্রালাইজ করতে হয় দেন আমার কি আনতে হবে, কি আনতে হবে অ্যাসিডকে নিউট্রালাইজ করতে, কমেন্ট করো দ্রুত দ্রুত দ্রুত। অ্যাসিডকে নিউট্রালাইজ করতে আমার কি আনা লাগবে ভাইয়া, কি আনা লাগবে অ্যাসিডকে নিউট্রালাইজ করতে? বেস। গুড মুনতাহা, গুড গুড, বেস আনতে হবে, তাই না? অ্যাসিডকে নিউট্রালাইজ করতে আমার কি আনতে হবে ভাইয়া, অ্যাসিডকে নিউট্রালাইজ করতে আমার আনতে হবে বেস। এইটাকে আনতে গেলে আমার নিউট্রালাইজ করতে লাগবে হচ্ছে বেস লাগবে, বেস। এখন এই বেস বা ক্ষার কোথায় থাকে, এই বেস বা ক্ষার থাকে হচ্ছে অ্যান্টাসিডে, এই বেস বা ক্ষার থাকে হচ্ছে তোমার অ্যান্টাসিডে। আমরা দেখে আসলাম না, এই যে অ্যান্টাসিডে দেখে আসলাম না, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, এগুলো তো একটা বেস, তাই না? এগুলো তো একটা বেস। সো এই অ্যাসিডকে যেহেতু বেড়ে যাচ্ছে ওইটাকে নিউট্রালাইজ করতে বা প্রশমিত করতে লাগবে ক্ষার বা বেস, যেটা আমরা পাই কিসের মাধ্যমে, এই অ্যান্টাসিডের মাধ্যমে। তারপরে এই অ্যান্টাসিড খাওয়ার পরে কি বলা হয়, দাও এবার খাইতে দাও, ব্যথা ট্যাথা কমে গেছে, বা এই ব্যাট নিয়ে চল ক্রিকেট খেলে আসি, তখন আমরা কি পুরোপুরি সুস্থ। তাহলে তোমরা কি ক্লিয়ারলি বুঝছো যে কিভাবে পেটে আমাদের আলসার তৈরি হয়, বা অ্যান্টাসিড আমরা কেন খাই যখন আমাদের গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা যায়? ক্লিয়ারলি কি বোঝা গেছে ভাইয়া, ক্লিয়ারলি কি বুঝতে পারছো, ক্লিয়ারলি কি বুঝতে পারছো, একটু কমেন্ট করো তো ভাইয়া, সবাই কি ক্লিয়ারলি বুঝছো, ক্লিয়ারলি বুঝতে পারছো ভাইয়া, বোঝা গেছে, সবাই কি বুঝছো, সবাই বুঝছো ভাইয়া, একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও। এই তো সবাই বুঝছে, সবাই বুঝছে, সবাই বুঝছে, ঠিক আছে। তাহলে এটা তোমরা এখন রিডিং দিলেই পেরে যাবা, রিডিং দিলেই পেরে যাবা, ঠিক আছে, রিডিং দিলে পেরে যাবা, শেষ। ওকে ওকে, আচ্ছা এটার আরেকটা নাম আছে বুঝছো, এটা একটু লিখে রাখো, এটার একটা নাম আছে, এইটার নাম হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া। তাহলে তোমাকে যদি বলে মিল্ক অফ ম্যাগনেসিয়া কোথায় থাকে, মিল্ক অফ ম্যাগনেসিয়া কোথায় থাকে, মিল্ক অফ ম্যাগনেসিয়া অ্যান্টাসিডে থাকে, শেষ। মিল্ক অফ ম্যাগনেসিয়া অ্যান্টাসিডে থাকে, বা তোমাকে কোশ্চেন করবে অ্যান্টাসিডের নিচের কোন উপাদানটি থাকবে, তোমাকে লিখে দিল মিল্ক অফ ম্যাগনেসিয়া, তুমি যদি না জানো মিল্ক অফ ম্যাগনেসিয়া মানে কি তখন তো তুমি পারবা না, সো এটাকেই মিল্ক অফ ম্যাগনেসিয়া বলে। ওকে, আই থিংক ক্লিয়ার সবাই। ওকে, এখন আমরা পরের টপিকে চলে যাই। এখন আছে দেখো দৈনন্দিন জীবনের সাথে আমাদের রসায়নের ব্যবহার। আচ্ছা, এখানে বায়ুতে তোমার নাইট্রোজেন আর অক্সিজেনের ব্যবহার আছে, তো এটা তো নতুন করে বলার কিছু নাই, যে আমরা রেগুলার বায়ুর মাধ্যমে আমরা কি করতেছি, অক্সিজেন গ্রহণ করতেছি, তারপর হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছি। সো এইটা মোটামুটি আমরা সবাই জানি, নতুন করে কিছু বলার নাই। এরপরে যে খাবারের পানির কথা বলা আছে, পানি সহ বিভিন্ন ধরনের খনিজ লবণ, তো এখানেও মোটামুটি খুবই কমন একটা ব্যাপার, এটাও আমরা জানি যে আমরা যখন খাবার খাই সেটা হজমের জন্য আমার কি দরকার, সেটা হজমের জন্য আমাদের প্রচুর পানি দরকার, হজমের জন্য আমাদের কি দরকার, হজমের জন্য পানি দরকার,
হজমের জন্য পানি দরকার। এছাড়াও আমরা যখন দেখবা অনেক সময় ঘেমে যায়, খেলাধুলা করলে অনেক ঘেমে যায়। কেন ঘেমে যায়? কারণ হচ্ছে তখন আমাদের শরীরের থেকে প্রচুর পরিমাণে কি বের হইতে থাকে, তোমার লবণাক্ত পানি বের হইতে থাকে, ঠিক আছে। সো এই যে বিভিন্ন ধরনের শরীরে আমাদের যে টক্সিক সাবস্টেন্স তৈরি হয়, ঠিক আছে, বিষাক্ত পদার্থ, সেইগুলো বের হয়ে যায় হচ্ছে প্রস্রাব ও ঘামের সাহায্যে। খুব ইম্পর্টেন্ট, আমাদের শরীরের বিষাক্ত পদার্থ কিসের সাহায্যে বের হয়ে যায়? বিষাক্ত পদার্থগুলো বের হয়ে যায় হচ্ছে প্রস্রাব এবং ঘামের সাহায্যে। প্রস্রাব এবং ঘামের সাহায্যে বিষাক্ত পদার্থগুলা বের হয়ে যায়। এছাড়াও তোমার পানিতে ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, যেগুলো আমাদের শরীরের জন্য দরকারি। খুবই কমন, বই রিডিং দিলে এমনিতেই পেয়ে যাবা। এখানে আলাদা করে আমাদের বোঝানোর কোনো কিছু নাই, কোনো কিছু নাই বোঝার জন্য। ক্লিয়ার? ডান। পরেরটাতে চলে যাই। আচ্ছা, সারের একটা কথা আছে দেখো, সেটা হচ্ছে এই যে আমাদের যখন বাড়ির আশেপাশে দেখবা আমরা যখন গাছ টাছ লাগাই, কিংবা যখন ধান লাগাই বা বিভিন্ন ফলের গাছ লাগাই, ধরো আম গাছ লাগাইছি, জাম গাছ লাগাইছি, লিচু গাছ লাগাইছি, তখন কি হবে ভাইয়া? তখন কি করতে হয়? তখন আমাদের কি করতে হয়? তখন হচ্ছে গাছগুলাতে আমার হচ্ছে সার দেওয়া লাগে। গাছগুলাতে আমার কি দিতে হয় ভাইয়া? সার দিতে হয়, সার। এখন এই যে সার যে আমরা দিই, কেন সার দিই? কারণ এই উদ্ভিদগুলো বেড়ে ওঠার জন্য বা উদ্ভিদগুলো বড় হওয়ার জন্য আমাদের বেশ কিছু উপাদান দরকার। যেমন কার্বন দরকার হইতে পারে, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, বিভিন্ন কিছু দরকার হয়। এখন এইগুলা তো আমরা যদি ডিরেক্টলি উদ্ভিদে দিই, আমরা যদি এই উপাদানগুলো, ধরো উদ্ভিদের কার্বন লাগবে, উদ্ভিদের ফসফরাস লাগবে, উদ্ভিদের তোমার হচ্ছে নাইট্রোজেন লাগবে, এইটা যদি আমরা দিই, সরাসরি যদি আমরা দিই, তাহলে কিন্তু উদ্ভিদ সরাসরি গ্রহণ করতে পারবে না। সরাসরি যদি আমরা এই উপাদানগুলো উদ্ভিদকে আমরা সাপ্লাই করি, সরাসরি এরা কি করতে পারবে না, সরাসরি এরা গ্রহণ করতে পারবে না। তো সেটাকে আমাদের কি হিসেবে দিতে হয়? সার হিসেবে, কেমিক্যাল বানায় দিতে হয় যেন উদ্ভিদ গ্রহণ করতে পারে। সো এই সারগুলা দেওয়া হয় মেইনলি হচ্ছে এই যে উপাদানগুলা দরকার, এইগুলা যেন উদ্ভিদ গ্রহণ করে বেড়ে উঠতে পারে বা তার প্রয়োজনীয় পুষ্টিটা গ্রহণ করতে পারে। সো এখানে কি কি দরকার আছে নামগুলো দেখতে পারো, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস। সো এগুলা কমন, এই যে পুষ্টি প্রদান করে, এগুলো তেমন বোঝার কিছু নাই, জাস্ট রিডিং দিলেই পেরে যাবা। ওকে, পরেরটাতে যাই। সেলুলোজ। সেলুলোজ আমরা তো দেখে আসছি একটু আগেই যখন নন সুগার পড়ে আসলাম, তাই না? তো ভাই দেখো, এই যে আমরা কাগজ করি না, কাগজ বানাই, কাগজে লিখি, সো এই কাগজের মূল উপাদানই হচ্ছে সেলুলোজ। খুব ইম্পর্টেন্ট ভাই, খুবই ইম্পর্টেন্ট। কাগজের মূল উপাদান কি? সেলুলোজ। খুব ইম্পর্টেন্ট, কাগজের মূল উপাদান খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই ইম্পর্টেন্ট। কাগজের মূল উপাদান, এটা কিন্তু এমসিকিউতে আসার মতো। কাগজের মূল উপাদান হচ্ছে সেলুলোজ। কাগজের মূল উপাদান কি? কাগজের মূল উপাদান হচ্ছে সেলুলোজ। সেলুলোজ খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, বুঝছো? খুবই ইম্পর্টেন্ট, এটা এটা অনেক ইম্পর্টেন্ট। ক্লিয়ার? সো এই সেলুলোজের মাধ্যমে তোমার হচ্ছে কাগজ তৈরি করা হয়। এবং এই যে বাঁশ বা আখের ছোবড়া যেগুলাতে আছে, এগুলোতে তোমার প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। পরবর্তীতে এটা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া বা তোমার ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের মাধ্যমে কাগজ বানানো হয়। শেষ। আচ্ছা, পরের টপিকে যাই। এখন দেখো, আচ্ছা এই যে আমরা এখন একটু কিছু উদাহরণ দেখবো, বুঝছো? সেটা হচ্ছে আমরা প্রথম দিন দেখে আসছিলাম যে বিজ্ঞান বলতে আমরা মোটা দাগে চারটা জিনিস বুঝি। বিজ্ঞান বলতে কি বুঝি? বিজ্ঞান বলতে মোটা দাগে আমরা চারটা জিনিস বুঝি। একটা হচ্ছে তোমার জীববিজ্ঞান, একটা হচ্ছে পদার্থ বিজ্ঞান, আর একটা হচ্ছে তোমার রসায়ন, আর একটা আমরা সাধারণত গণিত যেটা বলে থাকি। এখন এই যে আমরা রসায়ন বাদে আরো তিনটা সেক্টর পাইলাম, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, তারপর হচ্ছে আর গণিত। এইগুলা প্রত্যেকটার সাথে কিভাবে তোমার কেমিস্ট্রি রিলেটেড সেটা আমরা এখন জানবো। একটু জানবো। প্রথমে দেখো আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে জীববিজ্ঞানের সাথে কিভাবে সম্পর্কযুক্ত। আমরা একটা জিনিস তো জানি ভাই, একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে উদ্ভিদ কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। উদ্ভিদ কি করতে পারে? উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। কেন? উদ্ভিদ কেন নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে? উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। উদ্ভিদ নিজের খাদ্য নিজে
তৈরি করতে পারে, তৈরি করতে পারে, তৈরি করতে পারে। উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। কেন পারে? কেন পারে? কেন? রিজন হচ্ছে উদ্ভিদের দেহে কি থাকে? পাতায় সবুজ ক্লোরোফিল থাকে। রিজন হচ্ছে এদের ক্লোরোফিল থাকে। রিজন হচ্ছে এদের ক্লোরোফিল থাকে। এদের ক্লোরোফিল থাকে, এটা হচ্ছে রিজন। রিজন হচ্ছে এদের ক্লোরোফিল থাকে। গেল, কারণ হচ্ছে এদের ক্লোরোফিল থাকে, তাই এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এখন এই যে ক্লোরোফিল আছে, প্লাস বায়ু থেকে তার কি গ্রহণ করা লাগে? প্লাস হচ্ছে বায়ু থেকে তার কার্বন ডাই অক্সাইড গ্রহণ করা লাগে। তার মানে ক্লোরোফিল প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে তোমার আদার্স যেই উপাদানগুলো আছে, যেমন আমরা যদি বলি যে এখান থেকে আরো সে হচ্ছে পানি গ্রহণ করে, H2O প্লাস হচ্ছে তোমার সানলাইট, প্লাস হচ্ছে সানলাইট, এইগুলার মাধ্যমে সে একটা কি তৈরি করে? খাদ্য তৈরি করে, নিজে খাদ্য তৈরি করে। সেই খাদ্যটা কি দেখো তো? সেই খাদ্যটা কি? সেই খাদ্যটা হচ্ছে গ্লুকোজ। সে কি তৈরি করবে তাইলে? এটা মিলায়ে সে হচ্ছে গ্লুকোজ তৈরি করবে, গ্লুকোজ তৈরি করবে। আর এই প্রক্রিয়াটার নাম কি? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস। ভাই কেন ফটোসিনথেসিস বলা হচ্ছে? কেন ফটোসিনথেসিস বলা হচ্ছে? কারণ এইখানে দেখো, ফটোসিনথেসিসের প্রথম যে ওয়ার্ডটা আছে ফটো, ফটো ফটো এই ফটো শব্দের অর্থ কি জানো? এই ফটো শব্দের অর্থ হচ্ছে আলোক। এই ফটো শব্দের অর্থ হচ্ছে আলোক বা শালোক, মানে আলোর উপস্থিতি বোঝানো হচ্ছে, বুঝছো? শালোক যেটাই বলো। আর এই সিনথেসিস বাকি যে ওয়ার্ডটা আছে, এইটার অর্থ কি জানো? এইটার অর্থ সিনথেসিস মানে হচ্ছে তৈরি করা, তৈরি করা, সংশ্লেষ করা। ঠিক আছে, সংশ্লেষ করা। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সংশ্লেষ করা বা সংশ্লেষণ। সংশ্লেষ করা বা সংশ্লেষণ। যেহেতু দেখো এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে সানলাইটের উপস্থিতিতে। কার উপস্থিতিতে ভাইয়া পুরো প্রক্রিয়াটা হচ্ছে? সানলাইট ছাড়া কিন্তু এই প্রক্রিয়াটা হইতে পারবে না। তাই তাই এইটাকে বলা হচ্ছে ফটোসিনথেসিস বা শালোক সংশ্লেষণ। সো এই যে পুরো প্রক্রিয়াটা, এইখানেও কিন্তু একটা কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, একটা কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে। এইখানেও কিন্তু তোমার কেমিস্ট্রি জড়িত। ঠিক আছে, সো এখানে জাস্ট আমরা একটা পার্ট দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে এটা কেমিস্ট্রি জড়িত। এছাড়াও যদি আমরা বলি, এছাড়াও যদি আরেকটা কথা বলি, যেমন ধরো হচ্ছে আমাদের দেহে যে খাবারটা খাই, আমাদের যে খাবারটা খাই, ধরো এখন আমরা হেঁটে চলে বেড়াচ্ছি, আমরা একটু পরে দৌড়াবো বা কাজ করব বা ক্রিকেট খেলবো, তাই না? তো এটার জন্য আমার কি দরকার? এটার জন্য আমার শক্তি দরকার, এনার্জি দরকার, শক্তি দরকার বা এনার্জি দরকার। সো এই এনার্জি বা এই যে শক্তি, এইটা পাওয়ার জন্য আমাদের কি করতে হয়? আমরা যে খাবারটা খাচ্ছি ওই খাবারটাকে পুড়াইতে হয়, ওই খাবারটারও দহন করতে হয়, বুঝছো? সো ওইটাও কেমনে হয়? ওইটাও অক্সিজেনের উপস্থিতিতে ঘটে। সো তোমরা যখন বায়োলজি পড়বা, তোমাদের বায়োলজি সাদমান ভাই আছে, তন্দ্রা আপু আছে, অহনা আপু আছে, এই জিনিসগুলো তখন বায়োলজিতে আরো অনেক ভালো করে পড়ানো হবে। ঠিক আছে, সো উদ্ভিদ দেহ বলো, প্রাণী দেহ বলো, সব কিছুর সাথে আলটিমেটলি আমাদের জড়িত এই কেমিস্ট্রি। এরপরে চলে আসি যদি তোমার হচ্ছে পদার্থ বিজ্ঞানের কথা যদি বলি, মনে করো ভাইয়া, মনে করো এই যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মনে আছে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা। ওইখানে কি হচ্ছে? ওইখানে আমরা বিদ্যুৎ তৈরি করতেছি। তো স্বাভাবিকভাবেই তুমি বলবা, ভাই ওইখানে তো ইলেকট্রিসিটি তৈরি করা হইতেছে, তো সেটা কিসের একটা অংশ? সেটা কিসের অংশ? অবশ্যই ফিজিক্সের অংশ। কিন্তু কথা আছে, কিন্তু এখানে কথা আছে। কথাটা কি? কারণ ওই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে বিক্রিয়া গুলো করার জন্য বা যে বিদ্যুৎটা আমরা তৈরি করতেছি, ওই কন্টিনিউয়াস ফ্লো পাওয়ার জন্য, ইলেকট্রিসিটির কন্টিনিউয়াস ফ্লো পাওয়ার জন্য আমাদের কি করতে হয় ভাইয়া? ওইখানে বিভিন্ন নিউক্লিয়ার রিঅ্যাকশন ঘটানো লাগে। কি ঘটানো লাগে ভাইয়া? কি ঘটানো লাগে? কি ঘটানো লাগে? এই যে নিউক্লিয়ার কেমিস্ট্রি যে বলা আছে, নিউক্লিয়ার রিঅ্যাকশন, নিউক্লিয়ার রিঅ্যাকশন ঘটানো লাগে, চেইন রিঅ্যাকশন, বুঝছো? নিউক্লিয়ার রিঅ্যাকশন ঘটানো লাগে। সো এই রিঅ্যাকশনের জন্য, এই রিঅ্যাকশনের কথাই যখন আবার চলে আসলো, তখন আলটিমেটলি চলে আসলো হচ্ছে তোমার কেমিস্ট্রির কথা। আলটিমেটলি চলে আসলো কিসের কথা?
চলে আসলো হচ্ছে কেমিস্ট্রির কথা। এরপরে ধরো তোমার এইখানে রিমোট যদি আমি বলি, রিমোট বা যে কোনো ক্যামেরা যে কিছুই হোক চালাইতে গেলে তোমার কি দরকার? কি দরকার বলো? রিমোট বা যে কোনো কিছু চালাইতে গেলে তোমার কি দরকার? কি দরকার বলো? কি দরকার? কি দরকার ভাইয়া একটু বলো তো, কি দরকার? কি দরকার? কি দরকার? তোমার ব্যাটারি দরকার, তাই না? রিমোট বা অন্য কিছু ক্যামেরা চালাইতে গেলে তোমার দরকার হচ্ছে ব্যাটারি। ব্যাটারি দরকার, রাইট? ব্যাটারি দরকার। এখন এই যে ব্যাটারিটা, এই ব্যাটারি তৈরি করা হয়েছে আবার কিসের মাধ্যমে জানো? এই ব্যাটারি তৈরি করা হয়েছে আবার হচ্ছে তোমার কেমিস্ট্রির মাধ্যমে। এই ব্যাটারি তৈরি করা হয়েছে আবার কেমিস্ট্রির মাধ্যমে। সো তোমরা পড়বা পরবর্তীতে যখন একটু বড় হবা বা এই 9-10 পড়বা ইলেকট্রোলাইটিক সেল, ঠিক আছে, বা ইলেকট্রোলাইসিস সেল, এইগুলা নিয়ে তোমরা আরো ডিটেলসে পড়ালেখা যখন করবা তখন জানতে পারবা যে এই ব্যাটারিটা কিভাবে তৈরি করা হয়। এই ব্যাটারি তৈরি করতেও আবার তোমার কেমিস্ট্রির অবদান আছে, বিভিন্ন ওইখানে রিয়াকশন ঘটানো হয়। হ্যাঁ, সো ওইগুলো যখন তোমরা পড়বা তখন আবার জানবা। সো আলটিমেটলি ফিজিক্সের সাথেও আমরা দেখলাম কেমিস্ট্রি রিলেটেড। যদি গণিতের কথা বলো, গণিতের সাথেও রিলেটেড। কিভাবে রিলেটেড? তোমরা দেখবা তোমাদের আমি করাবো বা রায়ান ভাই বা সামিন ভাই করাবে, আমরা তোমাদের 9-10 দেখবা মোলের ধারণা বলে একটা অধ্যায় আছে। ওইখানে কোন যৌগে কোন উপাদান কতটুকু করে আছে, হ্যাঁ এই যে প্রীতম দাস বলছে শুষ্ক কোষ বা ড্রাই সেল, গুড। ড্রাই সেল পড়ে আসছো না? এইটার কথাই বলতেছিলাম, ড্রাই সেল, গুড। এই যে ড্রাই সেলের কথাই বলা হচ্ছে, ব্যাটারি ড্রাই সেল, ড্রাই সেলের কথা বলছে। হ্যাঁ তোমরা পড়ে আসছো ক্লাস 8-এ তাইলে, তাই না? ড্রাই সেল, গুড। ড্রাই সেল, ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো ভাইয়া, এখন দেখো আমরা দেখব, ধরো তোমার কাছে একটা অ্যাসিড দিল, কথার কথা, বা অ্যাসিড না, মনে করো একটা যৌগ দিল ক্যালসিয়াম সালফেট। এখন তোমাকে কোশ্চেনে বলবে যে এই যৌগে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ বের করো, ক্যালসিয়ামের শতকরা পরিমাণ বের করো, শতকরা পরিমাণ বের করো, ক্যালসিয়ামের শতকরা পরিমাণ বের করো, শতকরা পরিমাণ বের করো, ঠিক আছে? তো এই ক্যালসিয়ামের শতকরা পরিমাণ যদি তোমার জানতে হয় তাহলে তোমার কি করতে হবে? ক্যালসিয়ামের শতকরা পরিমাণ বের করতে গেলে তোমার কি করতে হবে ভাইয়া? কি করতে হবে? তোমার হচ্ছে এইখানে ম্যাথমেটিক্যাল কাজকর্ম করতে হবে, ম্যাথমেটিক্যাল কাজকর্ম করতে হবে, বিভিন্ন গাণিতিক প্রক্রিয়া আছে, ক্যালকুলেটর চাপবা, সূত্র বসাবা, কাজকর্ম আছে। কিন্তু এই যে ক্যালসিয়াম সালফেট, এই ক্যালসিয়াম সালফেট যে কিভাবে তৈরি হচ্ছে, ক্যালসিয়াম ধরো কথার কথা যদি বলি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, একটু দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, এইটা মিলায় না তোমার ক্যালসিয়াম সালফেট তৈরি হচ্ছে। এখন এই রিয়াকশন যদি তুমি না জানো তাহলে এই ক্যালসিয়াম সালফেটে কতটুকু ক্যালসিয়াম আছে সেইটা বের করা তোমার জন্য একটু টাফ হয়ে যাবে। তো যখনই এই রিয়াকশনের পার্টটা চলে আসলো তখন কি চলে আসলো? আমাদের বিউটিফুল কেমিস্ট্রি। কি চলে আসলো ভাইয়া? বিউটিফুল কেমিস্ট্রি। তখনই আমাদের চলে আসলো বিউটিফুল কেমিস্ট্রি। সো ম্যাথের সাথেও আলটিমেটলি আমাদের কেমিস্ট্রিটা রিলেটেড। এই জন্য দেখবা যারা ইঞ্জিনিয়ারিং পড়ে বা যারা মেডিকেলে পড়ে, যে কোনো সাবজেক্টে পড়ে, সাধারণত ইঞ্জিনিয়ারিংদের ক্ষেত্রে ওটা বেশি দেখা যায়, তাদের কিন্তু প্রথমে কেমিস্ট্রির আলাদা আলাদা কোর্স থাকে, কেমিস্ট্রির কিছু টপিক তাদের আগে শিখিয়ে নিয়ে আসা হয়। বুঝতে পারছো? সো ঢাকা ভার্সিটির যে সাবজেক্টগুলো আছে, ধরো কেমিস্ট্রি যেটা আছে ওটা তো পুরোই কেমিস্ট্রি, আমি যেটাতে পড়তেছি। তাছাড়াও দেখবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, বায়োকেমিস্ট্রি আছে, তোমরা অনেকে বলতেছিলাম মাইক্রোবায়োলজি আছে। প্রত্যেকটা কেমিস্ট্রির সাথে রিলেটেড, প্রত্যেকটা। এদের একেবারে তুমি যদি কোর বা মাদার সাবজেক্টটা বলো, বেসিকটা বলো, দেন সেটা হচ্ছে এই কেমিস্ট্রির মধ্যে লুকায়িত। ঠিক আছে? এন্ড এই তুমি যদি কেমিস্ট্রিটা জানতে পারো, কেমিস্ট্রি যদি বুঝতে পারো, তাহলে আলটিমেটলি তুমি যে কোনো জায়গায় সুইচ করতে পারবা। কেমিস্ট্রি থেকে তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ যাইতে পারবা, বায়োকেমিস্ট্রিতে যাইতে পারবা, মলিকুলার বায়োলজিতে যাইতে পারবা, মাইক্রোবায়োলজিতে যাইতে পারবা, ঠিক আছে? যে কোনো দিকে যাইতে পারবা, তোমার ইচ্ছা, যে কোনো দিকে যাইতে পারবা। সো আলটিমেটলি কেমিস্ট্রি মানেই বিউটিফুল। তাহলে এখন থেকে আমরা কি বলবো? বিউটিফুল কেমিস্ট্রি। বোঝা গেছে? কি বলবো ভাইয়া? বিউটিফুল কেমিস্ট্রি। ওকে, সবাই একটু কমেন্ট করো, সব ক্লিয়ারলি বুঝতে পারছি নাকি? সবাই একটু কমেন্ট করো ভাইয়া, সবাই কি বুঝতে পারছি? একটু কমেন্ট করো তো, একটু কমেন্ট করে জানাই দাও যে ভাইয়া সব বুঝতে পারছি নাকি বুঝি নাই। একটু কমেন্ট করো, একটু কমেন্ট করে ভাইয়াকে জানাই দাও, একটু কমেন্ট করে ভাইয়া জানাই দাও, একটু কমেন্ট করে জানাই দাও। এই তো আহসান হাবিব, সেই বিউটিফুল কেমিস্ট্রি। বলো বুঝতে পারছো সবাই? একটু কমেন্ট করো তো, ভাইয়াকে একটু জানাই দাও,
একটু জানাই দাও ভাইয়াকে, একটু ভাইয়াকে জানাই দাও, একটু জানাই দাও ভাইয়াকে। ওকে, তোমাদের সাথে কথাবার্তা বলতে বলতে আমার তো একেবারে জীবন বের হয়ে গেল। জোস জোস সেই। ওকে, এবার এটা রিডিং দিলে তোমরা দেখবা কেমনে কি আছে। আচ্ছা, পরের টপিকটাতে আমরা চলে যাই। লাস্ট টপিক, আমাদের ক্লাসের লাস্ট টপিক, লাস্ট টপিক, লাস্ট টপিক, ক্লাসটা আমাদের লাস্ট টপিক। একটু বুঝো, ঠান্ডা মাথায় একটু বুঝবো, ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় বুঝো, আমাদের এই ক্লাসটা লাস্ট টপিক। এই যে সুম্মা ইয়াসমিন, তোমার নাম বলছি, খুশি? এখন ক্লাসে মনোযোগ দাও। এই ক্লাসের আমাদের লাস্ট টপিক, এটা পড়ে আমরা শেষ করে ফেলবো, এটাতে আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? এখন হচ্ছে আমরা দেখব কেমিস্ট্রির সাথে হচ্ছে তোমার রিসার্চ বা গবেষণা খুব কাছাকাছি জড়িত। তুমি যদি রিসার্চ করতে না চাও, তুমি যদি গবেষণা করতে না চাও, আলটিমেটলি কেমিস্ট্রির তুমি মজাটাই বুঝতে পারবা না। আলটিমেটলি তুমি কেমিস্ট্রির মজাটাই বুঝতে পারবা না। সো তুমি যদি কেমিস্ট্রির রসটা নিতে চাও, যদি ফিল করতে চাও কেমিস্ট্রিটাকে, তাহলে তোমার কি করতে হবে? রিসার্চ করতে হবে বা গবেষণার দিকে যাইতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি কি চাইলেই গবেষণা করতে পারবো? আমি কি চাইলেই, আচ্ছা জাওয়াদ নাম নিছি ভাই, এখন ক্লাসে মনোযোগ দাও, নাম দাও, মনোযোগ দাও। এখন আমি চাইলেই কি রিসার্চের দিকে কাজ করতে পারবো? আমার ইচ্ছা মতো প্রসিডিউর কি আমি অ্যাপ্লাই করতে পারবো? ইচ্ছা মতো স্টেপ কি আমি ফলো করতে পারবো? না ভাইয়া, তুমি আমি চাইলেই সব কাজ করতে পারবো না। তুমি আমি চাইলেই সব কাজ করতে পারবো না। তা আমার কি করতে হবে ভাইয়া? আমি যদি রিসার্চের দিকে যাইতে চাই, তাহলে আমার কিছু রুলস অ্যান্ড স্টেপ ফলো করতে হবে। কি করতে হবে? রুলস অ্যান্ড স্টেপ ফলো করতে হবে। এন্ড সেই রুলস অ্যান্ড স্টেপ গুলা কি কি আমরা এখন একটু আস্তে আস্তে দেখবো। জাস্ট এই স্টেপ গুলা দেখলেই আমাদের হয়ে যাচ্ছে। তো দেখো, প্রথমে আমরা চলে আসি, আমাদের এই স্টেপ গুলা একটু বুঝতে হবে, ঠিক আছে? একটু বুঝতে হবে যে কি কি আছে। প্রথম স্টেপটা দেখো, একটু দেখো প্রথম স্টেপটা কি। প্রথম স্টেপটা হচ্ছে বিষয় নির্বাচন। একটু মনোযোগ দিও। প্রথমটা হচ্ছে বিষয় নির্বাচন। বিষয় নির্বাচন, বিষয় নির্বাচন, বিষয় নির্বাচন। পরের স্টেপটা কি? পরের স্টেপটা হচ্ছে তথ্য সংগ্রহ। আমরা বুঝবো, আগে স্টেপগুলো লিখো। তথ্য সংগ্রহ, পরের স্টেপটা হচ্ছে তথ্য সংগ্রহ। তারপরের স্টেপটা কি ভাইয়া? তারপরের স্টেপটা কি? তারপরের স্টেপটা হচ্ছে পরীক্ষার প্রণালী নির্ধারণ। পরীক্ষার প্রণালী নির্ধারণ, পরীক্ষার প্রণালী নির্ধারণ, প্রণালী নির্ধারণ, পরীক্ষার প্রণালী নির্ধারণ। তারপরের স্টেপটা কি? তারপরের স্টেপটা হচ্ছে পরীক্ষণ। তারপরের স্টেপটাই হচ্ছে পরীক্ষণ, ঠিক আছে? তারপরে কি ভাইয়া? তারপরে কি? তারপরে হচ্ছে তথ্য বিশ্লেষণ। তারপরে হচ্ছে তথ্য বিশ্লেষণ, তথ্য বিশ্লেষণ, তথ্য বিশ্লেষণ, তথ্য বিশ্লেষণ। তারপরে হচ্ছে ফলাফল সংগ্রহ। তারপরে কি ভাইয়া? তারপর হচ্ছে ফলাফল নির্ধারণ, দেন ফলাফলের আলোচনা। ফলাফল নির্ধারণ, ফলাফল নির্ধারণ, ফলাফল নির্ধারণ। তারপরে হচ্ছে ফলাফলের আলোচনা, ফলাফল নির্ধারণ। তারপর হচ্ছে তোমার ফলাফল আলোচনা, ফলাফল আলোচনা। বুঝতে পারছো? দেখো তো, এই যে পয়েন্টগুলো আছে না, স্টেপগুলো আছে, এই স্টেপগুলো আমার ক্লিয়ারলি মাথায় রাখতে হবে। ক্লিয়ারলি আমার কি করতে হবে? মাথায় রাখতে হবে, ক্লিয়ারলি মাথায় রাখতে হবে, ক্লিয়ারলি মাথায় রাখতে হবে। প্রথমটা কি ভাইয়া তাহলে? প্রথমটা কি? প্রথমটা হচ্ছে বিষয় নির্বাচন, তারপরে তথ্য সংগ্রহ, তারপর পরীক্ষার প্রণালী নির্ধারণ, তারপর পরীক্ষণ, তারপর তথ্য বিশ্লেষণ, তারপর ফলাফল নির্ধারণ, তারপর ফলাফলের আলোচনা।
এখন আমরা একটা উদাহরণ দিয়ে সুন্দর মতো জিনিসটা বোঝার চেষ্টা করি। একটু দেখো আমাদের স্লাইডেই আছে, আমরা এখন বিষয়টা একটু বুঝতে চাই, আমরা একটু বুঝবো। ঠান্ডা মাথায় দেখো, মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে। একটা উদাহরণ দিব, একটা সিস্টেম আমরা দেখব, টপিক দেখবো, দেখে আমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট দেখো। প্রথমটা হচ্ছে, তুমি যখন কোনো একটা বিষয়ে অনুসন্ধান করতে চাও বা রিসার্চ করতে চাও, দেন তোমার কি মাথায় রাখতে হবে ভাইয়া? কি মাথায় রাখতে হবে? সেটা হচ্ছে যে তুমি কোন বিষয়ে রিসার্চটা করতে চাও, কোন বিষয়ে গবেষণা করতে চাও, কোন বিষয়ে তুমি অনুসন্ধান করতে চাও, মানে এক্সপেরিমেন্টটা তুমি কোন টপিকের উপর করবা, কোন টপিকের উপর করবা। তুমি যদি নাই জানো কোন টপিকের উপর এক্সপেরিমেন্টটা করতে চাও, দেন তুমি এক্সপেরিমেন্টটার তো কোনো ভ্যালুই থাকলো না। দেন ইউ হ্যাভ টু নো দ্য টপিক। তোমার আগে ফার্স্টে কি করতে হবে? কি করতে হবে? টপিকটা জানা লাগবে, টপিকটা জানা লাগবে। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে বিষয় নির্বাচন। প্রথমটা হচ্ছে বিষয় নির্বাচন। এখন মনে করো আমি জানতে চাইলাম অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড আমি যখন পানিতে মিশাবো, আমি জানতে চাচ্ছি অ্যামোনিয়াম ক্লোরাইড আমি যখন পানিতে মিশাবো তখন আসলে কি ঘটনাটা ঘটবে, এটা আমি ধরো জানতে চাই, এটা আমি জানতে চাচ্ছি। মনে করো এই একটা বিকার আছে, এই একটা বিকার আছে, এই বিকারের মধ্যে পানি আছে, এই বিকারের মধ্যে কি আছে? এই বিকারের মধ্যে হচ্ছে পানি আছে, পানি। ঠিক আছে, এই বিকারের মধ্যে হচ্ছে পানি আছে। দাঁড়াও, অন্যটা নি, কোনটা নিলে ভালো হয় দেখি। না, এটা তো হচ্ছে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটাই নি, জাস্ট একটু ইন্টেন্সিটিটা বাড়াইনি। মনে করো এই বিকারের মধ্যে হচ্ছে পানি আছে। ঠিক আছে, এই বিকারের মধ্যে কি আছে ভাইয়া? পানি আছে, পানি। এখন আমি কি করব? এখন আমি কি করব দেখো, এখন এর মধ্যে আমি হচ্ছে, এর মধ্যে হচ্ছে আমি অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করব। কি অ্যাড করব ভাইয়া এর মধ্যে? এর মধ্যে আমি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করব। এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করব। এখন অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করলে এইটার তাপমাত্রা বাড়বে নাকি কমবে এটা আমার দেখতে হবে। তাপমাত্রা বাড়বে নাকি কমবে, বুঝছো? তাপমাত্রা বাড়বে নাকি কমবে এটা আমি দেখব। তাপমাত্রা বৃদ্ধি হবে, তাপমাত্রা বৃদ্ধি হবে নাকি হ্রাস পাবে, বৃদ্ধি হবে নাকি হ্রাস হবে এটা আমার দেখা লাগবে। বৃদ্ধি হবে নাকি হ্রাস পাবে এটা আমার দেখতে হবে। এটা আমার জানার বিষয়, এটা আমার জানতে হবে, বুঝছো? এইটা আমার জানতে হবে, এইটা আমার জানতে হবে। তাহলে এইটা যদি আমার জানতে হয়, আমি ফার্স্টে কি করলাম? বিষয়বস্তু নির্ধারণ করলাম। বিষয়বস্তু কি? আমি অ্যামোনিয়াম ক্লোরাইড এর মধ্যে দিব, দিলে এই সলিউশনটার যে তাপমাত্রা বাড়বে নাকি হ্রাস পাবে সেটা আমি দেখব। এখন সেটা দেখার জন্য আমার কি করা লাগবে একটু দেখি। ফার্স্টে দেখো, ফার্স্টে হচ্ছে আমার বিষয় নির্বাচন করা শেষ। তাহলে বিষয়টা কি? বিষয়টা কি? বিষয়টা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড আমি পানিতে অ্যাড করব, অ্যাড করলে পানির তাপমাত্রা বা সলিউশনের তাপমাত্রা বাড়বে নাকি কমবে এটা দেখতে হবে। এটা হচ্ছে আমার বিষয় নির্বাচন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে তথ্য সংগ্রহ। তথ্য সংগ্রহ মানে কি? তথ্য সংগ্রহ মানে হচ্ছে যে তুমি তো এই রিসার্চটা প্রথম করতে চাচ্ছ, অনুসন্ধানটা প্রথমে করতে যাচ্ছ। এখন কেমিস্ট্রি মানেই ভাই এখানে ভয়ানক যে কোনো কিছু ঘটে যেতে পারে। কেমিস্ট্রি মানে হচ্ছে এখানে ভয়ানক যে কোনো কিছু ঘটতে পারে, যে কোনো বিস্ফোরণ ঘটতে পারে। তোমরা কি নিউজে দেখছো যে কয়দিন আগে ইবিতে, মানে ইসলামিক বিশ্ববিদ্যালয় সম্ভবত, আমার যতদূর মনে পড়তেছে, ওইখানে কেমিস্ট্রি ল্যাব বিস্ফোরণ ঘটছে এবং কয়েকজন স্টুডেন্ট হচ্ছে আহত হয়েছে। এটা তোমরা কি দেখছো? না দেখলে নেটে সার্চ করে দেখতে পারো। ইসলামিক বিশ্ববিদ্যালয়ে একটা কেমিস্ট্রি ল্যাবে এই বিস্ফোরণটা ঘটছিল। সো তোমরা যতটা মনে করো যে ভাই এই একটা মিশাইলাম, এই একটা মিশাইলাম, এই দিলাম, দিলেই আমার রিয়াকশন হয়ে গেল, কেমিস্ট্রি ডান, ব্যাপারটা এরকম না কিন্তু। এইখানে অনেক ভয়াবহ যে কোনো ঘটনা ঘটতে পারে। সো তুমি কার সাথে কি মিশাচ্ছ এটা কিন্তু তোমার জানা লাগবে। এটা না জানলে হবে না, বুঝে শুনে কাজ করতে হবে। ঠিক আছে, সো তুমি এখন যেটা নিয়ে রিসার্চ করবা, সো আগে তুমি যে কাজটা করবা এই সব দুর্ঘটনা এড়ানোর জন্য, কিংবা তোমার রিসার্চের মেথডটা যেন আরো 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 ফাস্ট হইতে পারে বা তোমার হচ্ছে ভালোভাবে আগাইতে পারো, তাই তুমি কি করবা? আগে নেটে সার্চ করবা, গুগলে সার্চ করবা যে ওই রিলেটেড কোন রিসার্চ বা এক্সপেরিমেন্ট আগে হইছে কিনা, এইটা আগে দেখবা। ওই রিলেটেড হুবহু যে ওইটা হতে হবে এমন কোনো কথা নাই। দেখা গেল তুমি মিশাচ্ছ পানির মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এখন তুমি দেখলা
তোমার আমেরিকার একজন এক্সপেরিমেন্ট করছে যে পানির মধ্যে যদি আমি সোডিয়াম ক্লোরাইড দিই তাহলে ঘটনাটা কি ঘটবে, বুঝো ব্যাপারটা। তুমি দেখতে চাচ্ছ অ্যামোনিয়াম ক্লোরাইড, এখন তুমি দেখলা নেটে সার্চ করে আমেরিকার একজন করে দেখছে পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড দিলে কি হয়, আর্জেন্টিনার একজন করছে পানির মধ্যে সালফিউরিক অ্যাসিড দিলে কি হয়, সে এক্সপেরিমেন্ট গুলা করছে। তাহলে ভাইয়া তোমার এক্সপেরিমেন্টের সাথে ওর এক্সপেরিমেন্ট তো মেলার দরকার নেই, মিলবেও না, বাট ও এক্সপেরিমেন্টে কি কি ইউজ করছে বা ডাটাটা কেমন আসছে বা কোন কোন পরীক্ষার প্রণালীগুলো লাগতে পারে বা কি রকম ঝামেলা হইতে পারে, তুমি একটা কি পাচ্ছ, তুমি একটা কি পাচ্ছ ভাইয়া, তুমি একটা আইডিয়া পেয়ে যাচ্ছ, তুমি একটা আইডিয়া পেয়ে যাচ্ছ। আচ্ছা, যারা ছুটির জন্য কথা বলতেছো আমাকে 10টা মিনিট টাইম দাও, আমি এই টপিকটা শেষ করি, নাহলে তোমরা কুইজে কিন্তু অ্যান্সার করতে পারবা না, বুঝছো, ঝামেলা হবে। সো একটু একটু রিল্যাক্স থাকো, একটু রিল্যাক্স থাকো, 10টা মিনিট টাইম দাও, আমি শেষ করে দিব, জাস্ট 10 মিনিট, 10 মিনিটের মধ্যে আমি শেষ করব, ঠিক আছে? তাহলে আমার তথ্য সংগ্রহ করতে হবে কেন, রিজন হচ্ছে আইডিয়া পাইতে হবে, বুঝছো, আইডিয়া পাইতে হবে। আমি যে এক্সপেরিমেন্টটা করব ওই এক্সপেরিমেন্ট রিলেটেড আমার আইডিয়া পাইতে হবে, ওই এক্সপেরিমেন্ট রিলেটেড আমার আইডিয়া পাইতে হবে যে ওইখানে আমার কি কি জিনিসপাতি লাগতে পারে বা কি ধরনের ঝামেলা হইতে পারে বা ডাটাটা কেমন আসতে পারে, এইটা ঝামেলা আমার আগে থেকে জানতে হবে, একটা আইডিয়া পাইতে হবে। সেই আইডিয়া পাওয়ার জন্য আমি কি করলাম, আমি নেটে সার্চ দিলাম, শুধু নেট, আমার কাছে আরো বই টই আছে, আমি বইগুলো পড়ে একটা আইডিয়া নিলাম, বুঝছো ভাইয়া, একটা আইডিয়া নিলাম। তাহলে এই যে তথ্য সংগ্রহ আমি করলাম, করার পরে এখন আমি কি করব, পরের স্টেপে যাই, তথ্য সংগ্রহ শেষ। তাহলে তথ্য সংগ্রহ শেষ করার পরে আমি দেখলাম যে আমেরিকার যে একজন টেস্ট করছিল, এক্সপেরিমেন্টটা করছিল যে পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড দিয়ে কি হয়, সে যখন তার এক্সপেরিমেন্ট করছিল তখন তার লাগছিল মনে করো বিকার লাগছিল, তারপর ডিস্টিল ওয়াটার লাগছিল, তারপর হচ্ছে তোমার বার্নার লাগছিল, তারপর তার আরো যেই কি বলে জানি ওজন করার যন্ত্রটা লাগছিল, তারপর হচ্ছে থার্মোমিটার লাগছিল, মোটামুটি আরো যা যা লাগছিল, আরো যা যা রাখছিল, সে কি হয়েছে, সে হচ্ছে ওইখান থেকে আইডিয়াগুলো নিছে, আইডিয়াগুলো নিয়া সে হচ্ছে ওইখানে কাজ করা শুরু করছে, কাচের রটার আরো যা লাগছে তাই। আচ্ছা, এখন দেখো আচ্ছা, এরপরে কি হইলো, আমি এই পরীক্ষা প্রণালীগুলো এখন আমি জানতে পারলাম, তাহলে আমার কি কি লাগবে, বিকার লাগবে, পানি লাগবে, থার্মোমিটার লাগবে, যেহেতু তাপমাত্রা বাড়বে নাকি কমবে আমি তো বুঝতেছি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে, তাই না, তাপমাত্রা বাড়বে নাকি কমবে, এইটার জন্য আমার কি করতে হচ্ছে, এইটার জন্য আমার থার্মোমিটার অবশ্যই লাগবে, কারণ টেম্পারেচার চেক করতে গেলে তো থার্মোমিটার লাগে, একটা কাচের যন্ত্র লাগবে, একটা ওজন করার যন্ত্র লাগবে, শেষ, আমার পরীক্ষার প্রণালী নির্ধারণ হয়ে গেল। এরপর আমি কি করব, এরপর হচ্ছে আমি পরীক্ষণটা শুরু করব, পরীক্ষণটা শুরু করতে গেলে কি করতে হবে ভাইয়া, পরীক্ষণটা শুরু করতে গেলে কি করতে হবে, এখন মনে করো আমি আমাদের ওই চিত্রটাতে চলে যাই, এখন ফার্স্টে তুমি মনে করো এইখানে তুমি যখন এইখানে ধরো তোমার হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ, এখানে মনে করো অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ, আর এইখানে মনে করো হচ্ছে টেম্পারেচার দেওয়া আছে, টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে। এখন ফার্স্টে তুমি অ্যামোনিয়াম ক্লোরাইড দাও নাই, যেটা ছিল ওরকমই আছে, ধরো টেম্পারেচারটা তখন তোমার ছিল হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, কত ছিল, 30 ডিগ্রি সেলসিয়াস। এখন তুমি অ্যামোনিয়াম ক্লোরাইড 5 গ্রাম অ্যাড করছো, 5 গ্রাম অ্যাড করছো, 5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড দিছো, 5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড দিছো, তো যখন 5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড দিচ্ছ দেখা গেল তখন টেম্পারেচারটা হয়ে গেল 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস। আমি প্রতিবার 5 গ্রাম করে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করব, একটু বুঝো ভাইয়া, আমি প্রতিবার 5 গ্রাম করে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করব, 5 গ্রাম করে প্রতিবার অ্যাড করব। তাহলে এরপরে যখন আমি আরো 5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড দিব তখন টোটাল অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ কত হবে, টোটাল অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ কত হবে একটু কমেন্ট করে জানাও দ্রুত। আমার 5 গ্রাম ছিল, আমি আরো 5 গ্রাম দিছি, তাহলে টোটাল অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ কত, টোটাল অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ কত হচ্ছে ভাইয়া, একটু কমেন্ট করো তো, একটু কমেন্ট করো কত হচ্ছে, টোটাল অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ, কত হচ্ছে ভাইয়া, একটু কমেন্ট করে জানাও তো আমাকে। আগে 5 গ্রাম ছিল, আমি আরো 5 গ্রাম, এই যে নুসরাত জাহান আতিক ঠিক বলছে 10 গ্রাম, তাই না, 5 গ্রাম করে অ্যাড করতেছি, তাহলে এখন হলো হচ্ছে 10 গ্রাম। তখন দেখা গেল টেম্পারেচারটা হইছে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এবার মনে করো আমি আরো 5 গ্রাম দিছি, তখন কত হলো, 15 গ্রাম। এবার মনে করো টেম্পারেচারটা হইলো 15 ডিগ্রি সেলসিয়াস, মনে করো আমি আরো 5 গ্রাম দিছি, তখন হলো 20 গ্রাম, তখন এটা গ্রামে ছিল, ঠিক আছে, এটা গ্রামে ছিল, তখন ধরো টেম্পারেচারটা হইলো 10 ডিগ্রি সেলসিয়াস, শেষ, আমার আর অ্যাড করার দরকার নাই, এবার আমি 5 গ্রাম করে করে অ্যাড করে করে আমি এরকম একটা
ডাটা পেয়ে গেলাম, এরকম একটা ডাটা পাইলাম, এটা ছিল আমার পরীক্ষণ। এরপর আমার কি করতে হবে, তথ্য বিশ্লেষণ। তাহলে এইটা আমি পাইলাম হচ্ছে আমার ইনফরমেশন, এইটাই ছিল আমার ইনফরমেশন। এখন আমি কি করব, এখন আমি এই ইনফরমেশনটাকে অ্যানালাইসিস করব, এই ডাটাটাকে অ্যানালাইসিস করব। ভাইয়া এই ডাটাটাকে কিভাবে অ্যানালাইসিস করব একটু লক্ষ্য করো। যখন আমার অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল 10, তখন টেম্পারেচার ছিল 30। যখন আমি 5 গ্রাম অ্যাড করলাম, টেম্পারেচার হইল 25। যখন আরো 5 গ্রাম দিলাম, যখন হলো 10 গ্রাম, তখন হইলো কত, তোমার 20 ডিগ্রি সেলসিয়াস। আরো 5 দিয়ে যখন 15 ডিগ্রি বানাইলাম, তখন হইলো 15 ডিগ্রি সেলসিয়াস। আরো 5 দিয়ে যখন 20 গ্রাম বানাইলাম, তখন হইলো 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি যত অ্যামোনিয়াম ক্লোরাইড বাড়তেছে, দেখো তাহলে যত অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ বাড়তেছে, অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ যত বাড়তেছে, টেম্পারেচার তত বাড়তেছে নাকি কমতেছে, দ্রুত বলো। টেম্পারেচার তত বাড়তেছে নাকি কমতেছে, দ্রুত দ্রুত দ্রুত। টেম্পারেচার তত বাড়তেছে নাকি কমতেছে ভাইয়া, একটু কমেন্ট করো তো। এই যে প্রীতম কমেন্ট করে দিছে, গুড গুড। কি বললা প্রীতম, কমবে। বাকিরা একটু কমেন্ট করে জানাও তো, যত অ্যামোনিয়াম ক্লোরাইড বাড়বে তত কি হচ্ছে, টেম্পারেচার বাড়তেছে নাকি কমতেছে, তত বাড়তেছে নাকি কমতেছে, একটু কমেন্ট করো বাকিরা। এই যে হুসনারা বলছে কমতেছে, কমতেছে, গুড, কমতেছে, গ্লো হচ্ছে, গুড। তার মানে যত অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ বাড়তেছে তত টেম্পারেচার কমতেছে। তাহলে এইটা আমি তথ্য বিশ্লেষণ করে ফেললাম। তথ্য বিশ্লেষণ যদি করি, তারপর কি আসলো, ফলাফল নির্ধারণ। ফলাফল নির্ধারণ, ফলাফল নির্ধারণ। তাহলে ফলাফল নির্ধারণ আমি এখন কি করব বলো, ফলাফল নির্ধারণ কি করব, ফলাফল নির্ধারণ গুলো কি করব বলো, কি করব। ফলাফল নির্ধারণ করলাম যে এইটাই আমার, যেহেতু যত অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ বাড়তেছে তত হচ্ছে তোমার টেম্পারেচার কমতেছে। অর্থাৎ অর্থাৎ এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে পানির যে বিক্রিয়াটা হচ্ছে, সেটা কি তাপ উৎপাদী নাকি তাপ হারি বলো, তাপ উৎপাদী নাকি তাপ হারি, তাপ উৎপাদী নাকি তাপ হারি বলো, তাপ উৎপাদী নাকি তাপ হারি, কি হবে, কি হবে, কি হবে বলো বলো বলো। যেহেতু তাপমাত্রাটা কমে যাচ্ছে, তাহলে কি তাপ উৎপাদী হবে বিক্রিয়াটা নাকি তাপ হারি হবে, একটু কমেন্ট করো তো ভাইয়া, একটু কমেন্ট করো, একটু কমেন্ট করে জানাও। হারি, গুড রুদ্র, গুড, তাপ হারি হবে। তার মানে তাপ উৎপাদী বিক্রিয়া কি, আমরা তো জানি যে বিক্রিয়ায় তাপ তৈরি হয়, আর যে বিক্রিয়াটা তাপ শোষণ করে বা কমে যায় সেটা হচ্ছে তাপ হারি বা এন্ডোথার্মিক রিয়াকশন। তার মানে এইখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এন্ডোথার্মিক বা তাপ হারি ঘটনা ঘটবে, তাপ হারি রিয়াকশন ঘটবে। বোঝা গেল ভাইয়া, বোঝা গেল। এরপরে আমার আছে হচ্ছে ফলাফল আলোচনা। সেটা কি, যে এই আমার হচ্ছে এইখানে আমার রেজাল্টটা বানাইতে যে কি কি আমার ঘাটতি ছিল, কি কি আমি আরো নতুন করে সীমাবদ্ধতাগুলোকে পার করতে পারতাম, বা অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি আমি বিশুদ্ধ ছিল কিনা, পানিটা বিশুদ্ধ ছিল কিনা, বা আমার রিয়াকশন করতে যে টেম্পারেচার আসলেই আমি ঠিকমতো মেজার করতে পারছি কিনা, থার্মোমিটারটা ঠিকমতো বসাইতে পারছি কিনা। সো এই জিনিসগুলাই হবে ফলাফল নিয়ে আলোচনা। বা তুমি আরো কি কি যদি রুলস গুলো ফলো করতা বা কি কি স্টেপ যদি তুমি নিতা, তাহলে এই ঘটনাটা বা এক্সপেরিমেন্টটা আরো ভালোভাবে তুমি ঘটনাটা ঘটাইতে পারতা, এক্সপেরিমেন্টটা করতে পারতা। এটা হচ্ছে তোমার জাস্ট হচ্ছে ফলাফল নিয়ে আলোচনা। তাহলে ভাইয়া এই অনুসন্ধান বা গবেষণা যে ধাপগুলা আছে, আই থিঙ্ক তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। সবাই কি বুঝতে পারছো ভাইয়া, একটু কমেন্ট করো তো, সবাই কি বুঝতে পারছো, একটু কমেন্ট করো। সবাই বুঝতে পারছো ভাইয়া, একটু কমেন্ট করে জানাও। ক্লিয়ার? ওকে, বুঝতে পারছো, বুঝতে পারছো, ওকে ডান। আচ্ছা এখন একটা জিনিস তোমাদের কাছে একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে একটু একটু নোট করে নাও, একটু নোট করে নাও। সেটা হচ্ছে আমাদের বইতে, একটু একটু নোট করে নাও, আমাদের বইতে স্টেপটা দেওয়া নাই, এটা আমরা এক্সট্রা পড়ছি। আমাদের বইতে স্টেপটা দেওয়া নাই, এটা বইতে নাই, এটা বইয়ে নাই, এটা আমরা এক্সট্রা পড়ছি, বুঝছো? এইটা আমরা এক্সট্রা পড়ছি, এটা বইয়ে নাই। তাহলে তোমাকে যদি কোশ্চেন করে, তোমাকে কোশ্চেন কিভাবে আসবে আমি ডিরেক্ট বলে দিচ্ছি। তোমাকে কোশ্চেন করবে যে রসায়ন অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার ধাপ কয়টি, কয়টি ধাপ। আমাদের বইতে যেহেতু এটা নাই, আমি এটা নিয়ে আলোচনা করব না, বইতে নাই, আলোচনার দরকার নাই। ধাপ কয়টি, 1 2 3 4 5 6, তাহলে টোটাল ধাপ হচ্ছে 6টি। টোটাল ধাপ কয়টা, ধাপ হচ্ছে 6টা, মনে রাখতে হবে কিন্তু এমসিকিউতে আসবে।
তোমাকে কোশ্চেন করবে রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার চতুর্থ ধাপ কোনটি, প্রশ্ন আসবে এইভাবে, চতুর্থ ধাপ কোনটি, তাহলে চতুর্থ ধাপ কোনটা, 1 2 3 4 পরীক্ষণ। তোমাকে কোশ্চেন করবে অনুসন্ধান প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ কোনটি, তোমার বলতে হবে তথ্য সংগ্রহ। সো এই পুরো সাইকেলটা এই পর্যন্ত এই সাইকেলটা আমার কি করতে হবে ভাইয়া, এই সাইকেলটা পুরোপুরি ভালো মতো মাথায় রাখতে হবে। এই সাইকেলটা এই পর্যন্ত পুরোপুরি আমার মাথায় ইনপুট দিয়ে রাখতে হবে, বুঝছো? আর ধাপ কয়টা, 6টা। এটা আমাদের বইতে না, এটা আমরা এক্সট্রা পড়ছি, বোঝার জন্য এক্সট্রা পড়ছি, বাট বইতে এই পর্যন্ত আছে, আমরা এই পর্যন্তই অ্যান্সার করব। সবাই কি ক্লিয়ারলি বুঝছো? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছো? একটু কমেন্ট করে জানাও তো ভাইয়া, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা একটু ক্লিয়ার আমাকে কমেন্ট করে জানাও, একটু কমেন্টে জানাও তো ভাইয়া সবাই বুঝতে পেরেছো কিনা, একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়াকে, একটু জানাই দাও ভাইয়াকে। বুঝতে পারছি আমরা সবাই, সবাই বুঝতে পারছি। ওকে ওকে ভাইয়া, সবাই বুঝছি। ওকে, তাহলে এই পর্যন্ত ভালো মতো রিডিং দিয়ে ফেলবা, স্লাইড আছে প্লাস বই আছে, রিডিং দিবা। তোমাদের কিন্তু এতটুকুর উপরে কুইজ হবে, মাথায় রাখো, এতটুকুর পরে কুইজ হবে। এই যে যা পড়াইলাম এই পর্যন্ত, কালকে আর আজকে 2টা ক্লাস মিলে কুইজ হবে, বুঝছো? 2টা ক্লাস মিলে কুইজ হবে। ওকে ভাইয়া, তাহলে আজকে এই পর্যন্ত, পরে মেবি তোমাদের 8টা আবার ক্লাস আছে নাকি দেখো, রেডি হয়ে যাও, একটু টাইম নিলাম, ঠিক আছে? এই পর্যন্ত ভালো মতো পড়ে ফেলো, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, নেক্সট আবার ক্লাসে দেখা হচ্ছে, এটার পর্ব 3 নিয়ে আমরা হাজির হব। তার আগে আশা করি এই পর্যন্ত ভালো মতো তোমরা রিডিংটা দিয়ে রাখবা, পড়ে ফেলবা, ঠিক আছে? সো টাটা, বাই বাই।